নমস্কার, আমরা রয়েছি নোয়ার গল্প জাহাজের বিশেষ আড্ডায় ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল উইক এপিসোডের জন্য। আর আমার সঙ্গে রয়েছে দুজন বিউটিফুল কাপল, আমার ভীষণ প্রিয় কাপল, ভেরি হ্যান্ডসাম, টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসামের যে প্রতিমূর্তি আমরা এক্সাম্পল দেখতে পারি সেটা হচ্ছে রণজয় বিষ্ণু আর ভেরি ভেরি প্রিটি শ্যামপ্তি মুডলি। একদম ভয়ঙ্কর এই নামটা ঠিকঠাক ভাবে উচ্চারণ তুমি করো। মানে প্রনাউন্স করেছো, আমি তো খুব অবাক হয়েছি। আমি তো এখনো বুঝতে পারছি না, মানে তুই এরকম নাম দেখে বাঁচলি কি করে? না আমি না প্রথম জানো তো, আমি এটা খুব সত্যি কথা বলি। একদিন ওর বাবার সঙ্গে যখন অনেক পরে আমার আলাপ হয়েছে, এই ধরো 1.5 বছর আগে, আমি না জিজ্ঞেস একদিন বলেই ফেলেছি, ওর বাবা খুবই ভালো মানুষ, ঠিক আছে। আমি না ভাবতাম আপনারা বোধহয় আদিবাসী, মানে এটাই কোনো ভুল কিছু নেই। আমি জানলাম যে আপনারা ব্রাহ্মণ, কারণ এই টাইটেল আমি শুনি। হ্যাঁ, শ্যামপ্তি মুডলি, আমি ভাবতাম হয়তো কোনো আদিবাসী সম্প্রদায় হবে। আরে ও একদিন লুকিয়ে লুকিয়ে আমার বলেছিল এই নামের জন্য নাকি অনেক বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। অনেক উচ্চারণ করতে পারেনি। boyfriend, এ বাবা। No, no, I'm just আমার বাড়ির joking. লোক ওকে গুড্ডি বলে ডাকে। আমার বাড়ির লোক ইন দ্য সেন্স আমার বাবা মা বাকিদের বাইরে হ্যাঁ, আমার বাড়ির লোক এখন বলে ফেলছে যে তো মানে ওর মামা মাসিরা আর কি, অবভিয়াসলি আমারই হ্যাঁ, পরিবারের একটা অংশ, তারাও আমাকে গুড্ডি বলেই ডাকে। হ্যাঁ, আমি সবার কাছে আরে এখন অব্দি আমি তো গুড্ডি তোর রয়ে সঙ্গে গেছি। কথাই বলতাম না, তোর নাম বলতে পারবো না। গুড্ডি সিরিয়ালে আমি রণজয়ের বাবা। অনেক পুরো ক্ষেত্রে পুরো। হয়, অনেকের ক্ষেত্রে যেটা হয় যে নামটা ঠিকঠাক করে উচ্চারণ না করতে পারাটাও তো অনেক সময় যে বাবা উচ্চারণ না, করতে আমার খুব পারলাম খারাপ না। লাগে ভুল হ্যাঁ, নাম উচ্চারণ করতে। খারাপ লাগা আর কি। সেখানে অনেক ক্ষেত্রে আমি অনেককে দেখেছি ওকে বলছে রণজয় তুমি এই বলছে, রণজয় বলছে, আমাকে বলছে শোনো না তুমি 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 আমি কিছুক্ষণ পর বুঝতে পেরে যাই তিনি আমার নামটা উচ্চারণ করতে পারছেন না বলে আর বলছেন অধিকাংশ না। আচ্ছা, আমি তুই দেখেছি পরীক্ষা শেষ করে দেয়, নিয়েছিস? সমাপ্তি। হ্যাঁ, সে তো হবেই। হ্যাঁ, এ তুই তো এর পরীক্ষা ভালো নিয়েছিস? পরীক্ষা বলেছো। হুম। আজকেই গাড়িতে আস্তে আস্তে ওকে আমি বলছিলাম একটা জায়গায় পোর্টালে হ্যাঁ। আমার নামের স্পেলিং গুলোকে বলো, আমার নামের তালুবসা জফলা আকার ময় ঔকার পয়তয় দীর্ঘি মুদ্রিত মুডলি। মুডলি, মুদ্দি তো মুডলি। না ওটা দ, এটা আবার কি? দ নয় কিন্তু দ, হ্যাঁ, তো সেটা বল। মুদলি, এটা তো খুব সহজ। হ্যাঁ, কি হ্যাঁ, বল? বলো বলো বলো। ময় হস্যু হর্ষৌ না দীর্ঘ, তুই করে বল। হস্যু, ঠিক বলেছিস? হ্যাঁ, দ আচ্ছা। লয় রস্যি। যাক, না পরীক্ষা না দীর্ঘই। দীর্ঘ। দীর্ঘ। আবার দীর্ঘ বল। ঠিক আছে, আমরা এটুকু নম্বর দিয়ে আমরা বিয়ে অ্যাপ্রুভ করলাম। এবারে প্রশ্নটা হচ্ছে যে নানান রকম লগ্ন ইত্যাদি দেখে বিয়ে ঠিক হ্যাঁ। করা হয়, কিন্তু তোদের বিয়ে ঠিক করা হয়েছে 14 ফেব্রুয়ারি। কেন তোরা এরকম করেছিস? না মানে এটা প্রেম একদমই দিবসে। একদমই মানে ওটা এরকম নয়। না, না, ব্যাপারটা হচ্ছে আমরা বলো। বাংলাতে যখন পঞ্জিকা ওর বাবা দেখছিলেন, তা আমি বলেছিলাম যে কাকু তুমি দেখো যে আর্লিয়েস্ট লগ্ন কি আছে কোনটা, যত আর্লি হয় বিষয়টা, ঠিক আছে। তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে, আমরা সবার সাথে আমরা দেখা ইনফ্যাক্ট করতে জানুয়ারিতে পারবো। 50 ওই পৌষ মাসের পরের যে কাজ থেকে শুরু হ্যাঁ, হয়, হ্যাঁ। আমরা জানুয়ারিও দেখেছি, কিন্তু জানুয়ারিতে হচ্ছিল না, তারপর ফেবে এলাম, হ্যাঁ। ঠিক আছে। যে ফেবে এসে যখন আমরা ফাইনালি দেখলাম যে 7:30 যে লগ্নটা আমাদের আছে, হ্যাঁ, এইটা হচ্ছে আর্লি গুড টাইম। হ্যাঁ, তারপরে আমরা চেক করলাম যখন কোইন্সিডেন্টালি এটা 14 ফেব্রুয়ারি, বাট ইট ওয়াজ নট। তারপর থেকে এই প্রশ্নটার সম্মুখীন বহুবার হয়েছি। হ্যাঁ, খুব মানে আমিও তো সেটাই ভেবেছি। মানে 14 ফেব তো দেখ, এখন অনেস্টলি হ্যাঁ। 14 ফেব্রুয়ারি নিয়ে আমার কোনো আলাদা ইয়ে নেই। আমার কাছে তো প্রত্যেক দিন ইজ Same, ভেরি same, ইম্পর্টেন্ট। Same. প্রত্যেকটা দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ও শুধু একটা কথা বলে আমাকে যে এখন তুমি না চাইলেও তোমাকে হ্যাঁ। 14 ফেব্রুয়ারি পালন করতে হবে। পালন করতে হবে। হ্যাঁ, তার কারণ আমাদের ছোটবেলায় এইটা ছিল না। আমি বহু বছর পরে তখন কলেজ বোধহয় পেরিয়েছি কি পেরোয়নি, এরকম সময় প্রথমবার ওই আমি রোয়িং করতাম, সেখানে আমার কিছু স্টুডেন্টস ছিল যারা স্কুল রেগাটা করতে আসতো। তখন কি করেছো? সেইখানে। স্বাধীনতার আগে তো। হ্যাঁ, তখন? ওই তখনই তো তুই তো জানিস। ও যাই হোক, স্বাধীনতার স্বাধীনতার আমার আগে আগে চলতে থাকে, ঠিক আছে, এগুলো। হ্যাঁ, মানে আমাদের বন্ডিংটা ভীষণ বিয়ন্ড প্রফেশনাল লেভেল। সেই অন কারণেই স্ক্রিন এটা গুড্ডিতে তোমাদের যা বন্ডিং ছিল, অফ স্ক্রিন পুরো তার একদমই উল্টো আর কি। পুরোটাই আলাদা। আমরা ইনফ্যাক্ট রাশ করতে গিয়েও খুব মজা করেছিলাম, হ্যাঁ, খুব তখন তো খুব মজা করেছিলাম, আমরা একসঙ্গে রাশ করেছি। যাকে এবারে আমাদের সিনেমার আলোচনা আমরা পরে করবো। আমরা শুধুমাত্র আজকে আমাদের দুজনের সিনেমা। ইয়েস, রিয়েল লাইফ সিনেমাটা নিয়ে কথা বলবো। এবারে আমি আর কোনো কথা বলবো না, বাকি কথা তোমরা বলবে। বলো কি বলতে হবে। আমি কিছু বলবো না, তোমরা বলো তোমরা কিভাবে হাঁটি হাঁটি পা পা করে। আমার যেটা মনে হয় আমাদের দুজনের জার্নিটা হচ্ছে অনেক কম দিনের, কিন্তু অনেক কম দিনের জার্নির মধ্যে আমরা অনেকটা পথ হেঁটে ফেলেছি। আমাদের জীবনে একসাথে থাকার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের জীবনে একসাথে আমরা আরামে থাকি, কমফর্ট জোন, এটা বেসিক, এবং রেসপেক্ট, মানে এটা হচ্ছে আমাদের চলো, এগুলো তো
আমরা খুব ভালো জানি একটা বন্ডিং এর জন্য এগুলা, আমি জার্নিটার কথা বলছি। কিভাবে শুরু হলো হ্যাঁ, কি কি অ্যাডভেঞ্চার করেছি সেটা বল। ইয়েস, বলছি। তুমি শুরুটা করো, মাঝখানের অ্যাডভেঞ্চারটা তো আমি ওটার হ্যাঁ, সাক্ষী আমরা রেখে আমি বলবো। আমরা এগুলো তো ভালো ভালো কথা, ভীষণ বলছি। ডিপ্লোম্যাটিক, হ্যাঁ। কমফর্ট জোন, আরামে থাকি, Exactly. এগুলো তো আর যে কোনো ভীষণ আমার হ্যাঁ। যেটা মনে হয় যে কোনো সম্পর্কের প্রথম ফেজটা আমরা এখন বলে থাকি হানিমুন পিরিয়ড কিংবা হ্যাঁ। খুব ভালো সময়। আমাদের সম্পর্ক মানে অ্যাকচুয়ালি যদি বলা হয় যেখান থেকে আমরা কথা বলা শুরু করি, এক এক ধাপ করে এগোই, সেখান থেকেই আমাদের শুরুটাই না হানিমুন পিরিয়ড হয়নি, শুরুটা একটু উল্টো হয়েছে। অন্যরকম, মানে উল্টো। এখন হয়তো আমরা হানিমুন উল্টোটা পিরিয়ড কিরকম ছিল? দ্যাট হোল আর- ক্রেডিট গোজ টু হার। উল্টোটা কিভাবে, আমরা যে সিরিয়ালটা করতাম একসাথে আর কি, গুড্ডি যে সিরিয়ালটা করতাম, সেই সিরিয়ালে আমরা চল। সেইভাবে একে অপরের সাথে খুব একটা বেশি কথা বলতাম না, মানে যে একটা সিরিয়াল করতে গিয়ে তো একটা বন্ডিং তৈরি হয় প্রত্যেকের একে সাথে। অপরকে ওরা পছন্দও করতে। আচ্ছা, তুই কি ওর চেহারা থেকে ভয় পেতিস কোনো কারণে? না মানে সত্যি বলো তো, ও সারাক্ষণ ফ্লোরে কিরকম একটা রেগে থাকতো না, মানে সেই রেগে থাকলে কে না, কথা বলতে আমি এটা বলতে interested পারবো না, হবে? কারণ আমার সামনে কোথায় খুব একটা রাগ টাগ করতে পারে না। আই এটা কিছু করার নেই। এমনি তো মানে আমি বলছি যে তুমি তো সকালবেলা সিনগুলো করতে না না, ওর সাথে, আমি scene সকালবেলা করতাম না। যখন আসতো হ্যাঁ। তখন মানে সারাক্ষণই একটা মানুষ সারাক্ষণ রেগে আছে, কেন রেগে রে, কি করে তুই রেগে থাকতে পারে? থাকতিস? মানে ওকে দেখতে তো খুব সুন্দর। না না, ওর জন্য নয়, তাহলে? মানে ও ওটার পার্টি নয়, ওটা আমার নিজস্ব জীবন যেরকম ভাবে চলছে। আজকে তার ডাম্বেলটা part। 2 কেজি কম উঠিয়েছি, এরকম কিছু। তাহলে না, আর না, আমরা পরে যেটা আমার ডিসকভার ভীষণ- করেছি, আরে এগুলো হতো, শোন, আমরা যখন এক্সারসাইজ করেছি কোথাও একটা 5 কেজি কম উঠিয়েছি, মানে সেটাকে টায়ার্ড লাগছে আর কি। মানে এত একটা খিচখিচ খিচখিচ, দুপুরবেলা 12টার সময় আবার ব্যায়ামাগারে ফিরে গিয়ে সেই ওয়েটটা সেইটা তুলে পুরো দিয়ে তবে বিষয় রান্না। না, আমি বললে সেরকম তারপরে কিছু? আমি বললে তারপর তুমি বুঝতে পারবে। আমরা পরে একটা মজার জিনিস, পরে দুজনকে বলেছে আচ্ছা এমনিও একটা একে অপরের সাথে যখন সিন করছি বা যেটাই হয় না কেন, একটি ছেলেকে দেখলেও তো একবার তো তার মুখের দিকে তাকায় কেউ, বা একটি মেয়েকে দেখলেও মুখের, বা যে কোনো মানুষের সাথে আমরা সিন করি বা কথা বলি মুখের দিকে তাকাই, একটু অবজার্ভ করি, আমরা কেউ কাউকে ওইভাবে অবজার্ভই করিনি কখনো, তো সেটা তোরা যখন 1.5 বছর আর কি, 1.5 বছর সিন পর। করতিস একজন আরেকজনের মুখের দিকে তাকাতিস? হ্যাঁ ডেফিনেটলি টাকা। হ্যাঁ, কিন্তু মানে আমি তখন দেখে মনে হয়নি ভালো দেখতে ছেলে, একটা টল ডার্ক এন্ড হ্যান্ডসাম? Actually আমার মনে হয়নি, কারণ আমার কখনো না এরকম মনেই হয় না। আমার যতক্ষণ না পর্যন্ত আমি কারোর সাথে কথা বলছি, আমার কাছে ওই কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট, তার সাথে আমি কি ধরনের কথা বলছি, ওই কনভারসেশনটা, সেটা যখন দীর্ঘদিন হবে সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ওই দেখলাম ভালো দেখতে, এই দেখতে, তাতে আমি অ্যাট্রাক্টেড হই না। ভালো ছেলে ছিলাম না, মানে পাত্তাই দিত না। না না ওরকম নয়, মনে করতো যে আমার ওই ভালো লোকটা ছেলের বড় rude, ক্রাইটেরিয়াতে মানে যেগুলো পড়ে, তোরও খুব একটা ইন্টারেস্ট ছিল না? না আমার তোর সঙ্গে কোনো কথাই হতো না। হ্যাঁ মানে একটা ইন্টারেস্ট গ্রো করার জন্য কিছু জিনিস জানতে হয় মানুষটার ব্যাপারে। ও আমার কাছে আননোন ছিল, আমিও ওর কাছে আননোন ছিলাম। তারপরে unknown থেকে তারপর হ্যাঁ 1.5 বছর পর লাস্টের দিকটা আমাদের মধ্যে কথা বলা শুরু হয়। লাস্টের দিক একটা কোনো ক্রাইসিস একটা কোনো ক্রাইসিস তৈরি হয়েছিল আর কি আমাদের সেটা কিন্তু তার ফ্লোরে। সঙ্গে আমাদের মানে নিজেদের ব্যক্তিগত কোনো না বিষয় না। ফ্লোরেই আর কি, একটা অন্য সেখান কোনো থেকে বিষয়। আমরা সবাই মিলে আবার পুরো ইউনিট আর কি, সবাই মিলে একে অপরে। আর প্রথম দিকে তো আমি পুরো ইউনিটের সাথে অত ভালোভাবে মিলেমিশে আমার একটু অসুবিধাও হতো আর কি, পুরো ব্যাপারটা আর কি কথা বলতে, বা আমি একটু এক কোণে হয়ে নিজের মতো নিজে কাজ করতাম, চলে যেতাম। হ্যাঁ, আমি কিন্তু খুব একটা দেখেছি, আমি জানি, হ্যাঁ, আমি হ্যাঁ। যখন কাজ করেছি, আমি হ্যাঁ। এসেছি, আমি Hi, হ্যালো hello, বলেছি, good ও একটা morning, মিটিং হ্যাঁ, করে হ্যাঁ, গুড হ্যাঁ। মর্নিং আমি করে। ওটা পারিও না, মানে নিজে থেকে কি কথা বলতে, আমি একটু ইন্ট্রোভার্ট, মানে ওই এক্সট্রোভার্টটা নই, মিশে গেলে Absolutely. তখন অ্যাম্বিভার্ট বলতে পারো। লাস্টের দিকে আমরা যখন একে অপরের খুব সাথে স্পেসিফাই মেলামেশা, করে বললে বলা যেতে পারে যে জবে থেকে পুবলু চরিত্রটা ফিরে এলো, হ্যাঁ তখন যখন থেকে age আমরা হ্যাঁ অ্যাকচুয়ালি যখন হলো। হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি একটু কথাবার্তা বলা শুরু করলাম, যে সিনটা এইভাবে করা যায়, কি করা যায় না করা যায়, হ্যাঁ না তা না। শৈবালদাও ছিলেন, শৈবালদা সাক্ষী আছে। তখন আচ্ছা। ডিরেক্ট করতো আর কি। শৈবালদা আমাদের কাছে খুবই গার্জিয়ানের মতো, তার একটা অদ্ভুত ফাদার ফিগার বিষয় এবং আছে, যেহেতু আমরা আর দুজনে খুবই কাজটাকে শিক্ষিত ভীষণ একটা ভালোবাসতাম, মনন রাখেন। তো সেই কাজের সূত্র ধরে আমরা এবার যেহেতু একে অপরের সাথে ওই ক্রাইসিসের সূত্র ধরে কথা বলাটাও শুরু হয়েছে, সেখান থেকে আমরা সিনগুলোকে কিভাবে বেটার ওয়েতে করা যায় কি না করা যায়, ওকে, সেখানে আমি ওকে কয়েকবার অবজার্ভ করেছি। যেহেতু আমার কিছু আমার সাইকোলজিক্যাল বই পড়তে ভালো লাগে, আমার সাইকোলজি ডিসঅর্ডার বা বাকি কিছু নিয়ে একটা পড়াশোনা আমার ছিল, তো সেখান থেকে আমি অবজার্ভ করি যে ওর কিছু সাইকোলজিক্যাল ইস্যুস আছে। আমি ওকে, বুঝতে পারি
যে ওই যে ও রেগে যেত, আর আমি না বরাবর যদি কাউকে অবজার্ভ করি তাকে প্রপারলি আমি অবজার্ভ করি যে কি হচ্ছে, এটা তো নর্মাল নয়, ওটা তো নর্মাল নয়। ওকে তো আমি ওকে মাঝে মধ্যে দেখতাম যে একটা কোনো মেডিসিন নিচ্ছে, বা এই যে রেগে যাচ্ছে, রাগার পরে তখন একটা সিমটমস দেখে আমি এবার একবার জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তুমি কি সামহাও তোমার অ্যাঙ্গার ইস্যু আছে না? বলে হ্যাঁ আমার বিভৎস অ্যাঙ্গার ইস্যু আছে, আমি মেডিসিন নিচ্ছি। মেডিসিন নিচ্ছ, দিস নট রাইট, মানে এটা আমিও বিশ্বাস পথ করি। নয় আর কি। তারপরে ওর কিন্তু সাথে আমি তখন ওর সাথে আমরা খুবই মিসবিহেভ করি। সেটা পরের Okay. দিকে। তো আরে তখন আমরা সেগুলো এখানে শুনবো। একটা জিনিস অ্যাড করতে চাই, আমি জানি না এটা Because, না see, আমি জানি না তুমি এগ্রি করবে কিনা কিংবা তোমার সঙ্গে হয় কিনা। আমি মোস্ট অফ দ্য কেসে দেখতাম, এটা আমি এই যেখানে আছি বলেই বলছি, আমার জীবনে ঠিক যে টাইপের আমার মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, ফ্লোরে এসে দেখছি ওরা কোন টাইপের স্ক্রিপ্ট এসছে। এইটা কিন্তু এটা অদ্ভুত। অদ্ভুত না তুমি হ্যাঁ, বলো? এটা হয়। আমি আমরা পুরো ভাবতাম ভর্তি লীনা দিদি ধারাবাহিক কোথাও এমন করতে গিয়ে মাথার উপর কোনো আমি মানসিকভাবে ওয়েবক্যাম অনেক লাগিয়ে পরিণত রেখেছি, কি করে হয়েছি। এটা জানছেন আমি ভদ্রমহিলা? গুড্ডির প্রথম দিন যখন শুরু করেছিলাম এবং শেষের দিন হ্যাঁ। আমি বুঝতে পেরেছি মানসিকভাবে অনেক পরিণত হয়ে গেছি। মানুষটা কিন্তু একই আছে, একটা 2 বছরের কাছাকাছি ধারাবাহিক, মানে কতই বা বয়স বেড়েছে, 2 বছর। তোমার সঙ্গে হয়েছে এটা? ভীষণ। কি অদ্ভুত না? আমি তো প্রায়শই বলি এই যে আমি যে কাজটা করছি চিরসখা, মানে অদ্ভুত ভাবে দেখাচ্ছে যে আমার Mental মানসিক state, state হ্যাঁ। জায়গাটা সেটার সিমিলার সিন ভয়ঙ্কর, এটা তো মানে আমার সঙ্গে মানে অ্যাপ্ট হয়েছে, অ্যাপ্ট। এবার তো যেটা বলছিলাম আর কি, এরকমও কি কি মেডিসিনস নেয়, কি কাউন্সিলিং করাচ্ছে না করাচ্ছে, পুরোটা ওর সাথে তখন ওই ফাঁকে 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 কথা হতে থাকে। আচ্ছা দেন আমি বুঝলাম ও যে প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছে ওটা ভুল। আমি আমার আরো বন্ধু বান্ধবরা সব পড়াশোনা করছে, প্র্যাকটিস করছে, সেগুলো তুমি শুনলাম। তোর পড়াশোনার এটা কি সাবজেক্ট ছিল কোনোভাবে? এটা আমার না, 11 এটা 12 সাবজেক্ট ছিল। hobby? 11 12 আমার এটা সাবজেক্ট ছিল। Okay. দেন আমি এই সাবজেক্টটা নিয়ে কলেজটা করেছিলাম, বাট আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে কমপ্লিট করি তুই পড়াশোনা। এখান থেকে আবার কন্টিনিউ করবি, আমি একটা কথা ইন্টারাপ্ট করবো, আমি এটা না বললে আমার মানে ইয়ে হচ্ছে না, আমি এটা একটা নিয়ে একটা সিন, আমরা এই একটা কথাগুলো শুনতে ভীষণ হ্যাঁ interested। এই একটা সিন বলতে চাই। সেটা হচ্ছে কিছু একটা ঘটনা ঘটেছে, এই ঘটনায় আমি যাচ্ছি না, আমার ব্যক্তিগত জীবনে। প্রথম সিন ছিল যে ওর সঙ্গে জোর করে আমার বিয়ে দেওয়া হয়েছে গুড্ডিতে। তো আমার মুখটা জলাইন এখন যেরকম দেখতে পাচ্ছ, শার্প যেরকম নর্মালি থাকে সেরকম ছিল। সেই ঘটনাটার পরে পরে আমার হঠাৎ করে আমার কাছে ছবি আছে, মুখটা এরম ফুলে গেছিলো, ফাট করে ডিপ্রেশনে গিয়ে একটা রাত্রির মধ্যে পুরো ঘটনাটা সেই ভয়ঙ্কর, কি বলছিস? পুরো এরকম থালার মতো হয়ে গেছে আমরা আমার তখন কাছে। আমি কথায় মনিটরে কথায় ছবি সবাই দেখেছি, ইউজ করি যে ঠিক আছে? ডিপ্রেশন হচ্ছে এবার- এক্স্যাক্টলি যেটা ডিপ্রেশন হয় সেটাও ফেস করেছে। এবার কেসটা হচ্ছে সেদিন স্ক্রিপ্টে এসছে, আমার মনে আছে মধুরিমার সঙ্গে আমার একটা সিন ছিল, মধুরিমা এসেছে, মানে শিরিন এসেছে, এসে আমাকে কনসোল করছে যে তোমাকে এই বিয়েটা করতেই হবে, এই করতে হবে, ওর দায়িত্ব নিতে হবে। আমি বলছি তুমি এটা বলছো কি করে বলছো, আর আমি তখন ওই ফেসটা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে সবটা মিলেমিশে এক হয়ে যাচ্ছে, এটা কি করে হচ্ছে। আর তাই আমি যে কথাগুলো বলছি সেইটা মানুষের কাছে এত গ্রহণযোগ্য হয়েছে সেই সময়, মনে হচ্ছে এ তো মানে ব্রিলিয়ান্ট লেভেলের অভিনয় করছে আর কি। কিন্তু আমি জানি যে আমার ওই ফেসটার এটা এক না হলে ওটা হয়তো অতটা অ্যাপ্ট হতো না। এটা মানে আমার মনে আছে আমি ওখান থেকে বেরিয়ে এসে আমি লাভলিকে, মধুরিমাকে তথাদাকে বলেছিলাম যে ভাই এটা কি করে হচ্ছে, মানে নীনাদি বোধহয় মন পড়তে পারে, ভয়ঙ্কর। তখন আমাকে লাভলি বলেছিল ভাই আমার সঙ্গে এটা বহুবার হয়েছে, আমি ভাবনা ছেড়ে দিয়েছি। which is true, মানে আমরা যখন লীনাদি, অথচ উনি কিন্তু কিচ্ছু জানেন না, কিচ্ছু জানেন না, অদ্ভুত হয়, অদ্ভুত। এটা আমি বলেছিলাম, আমি যখন চিরসখার কিছু কিছু সিকোয়েন্সে ইনফ্যাক্ট আমরা আলোচনাও করেছি যে আই ফাইন্ড ইট সো ক্লোজ টু মাই হার্ট। আমি যে ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, মেন্টাল স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি, তার সঙ্গে ভীষণ ক্লোজ। তার জন্য পারফর্ম করতে মনে হয় যে আমি আমার কথাই বলছি। হ্যাঁ হ্যাঁ একদম এইরকম একদম হয়। হ্যাঁ, তারপরে হ্যাঁ কি বলছেন, সাইকোলজি। তো আমার এই ডিসঅর্ডার নিয়ে বাকি মানে পড়তে গেলে তো তোমার ওই মানে তোমাকে যে কোনো কোর্স করেই পড়তে হবে এরকম নয়। তো আমি অন্য একটা সাবজেক্টে আমি কোর্সটা কমপ্লিট করি, কিন্তু আমি সাইকোলজি বইগুলো আমি পাশাপাশি আমি পড়তে থাকি আর কি। তো আমি বুঝলাম যে সিভিয়ার ডিপ্রেশনের যে ফেজটা হয় ও সেই ফেজ থেকে যাচ্ছে, আর ওর যে ট্রিটমেন্টটা হচ্ছে, যা কিছু হচ্ছে সেটা ভুল হচ্ছে। ওকে, আমার জানি না সামহাও কেন মনে হলো ততদিনে আমার একটু ফিল হয়েছে এই 3 মাসে যে খুব ভালো মনের একটা মানুষ। হি ইজ ভেরি অনেস্ট। কারণ আমি ওকে তোমরা তো অনেক কাছ থেকে দেখেছো, সেই সময় ধরে 3 মাসের পরিচয়, আমার মনে হয়েছে হি ইজ ভেরি অনেস্ট, খুব ভালো মানুষ।
আমি যদি কোনোভাবে যদি এর সাথে যদি থাকতে পারি, একে যদি সহযোগিতা করতে পারি, কারণ নয়তো এই মানুষটার জীবনটা হয়তো শেষ হয়ে যেতে পারে, অনেক ভুল ট্রিটমেন্টে, ভুল গাইডেন্সে অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে, যায়, এটা হওয়া উচিত নয়। তো একটু একটু করে ওর সাথে আমি কথা বলতে থাকি। এই কথোপকথনের মধ্যে দিয়ে আমি চেষ্টা করি আমার যারা বন্ধু বান্ধবরা, যারা প্র্যাকটিস করছে, যারা পড়াশোনা করছে, ম্যামেরা, বাকিরা, যে কিভাবে কিভাবে ঠিক করা যায়। কারণ সেই ফেজে আমি যদি ওকে বলি তোমার সাথে যেটা হচ্ছে ভুল হচ্ছে, এটা করো না, ওটা করো না, আরো বেশি অ্যাঙ্গার ইস্যু আছে, অ্যাগ্রেসিভ, তার সাথে ওটা হবে না। তো বাচ্চাদেরকে যেরকম শোনা বাবা বাচ্চা করে বুঝিয়ে সমস্ত কিছু করাতে হয়, দিস ইজ দ্য কারেক্ট ওয়ে। তার জন্য আমাকে ওর পছন্দ অপছন্দগুলো জানতে হবে। তখন অবধি কিন্তু এরকম কোনো ফিলিংস নেই যে ও আমার খুব ভালো বন্ধু কিংবা আমি ওর প্রেমে পড়ে গেছি। প্রেমে পড়ার জন্য যে ওকে ছোট বেবির মতন ট্রিট করেছিস, হ্যাঁ, যে নজরে দেখতে হয়, সেই দৃষ্টিভঙ্গিটা মানে সেই দৃষ্টিটাই ওর দিকে কখনো ওরকম ভাবে ছিল না। তো এরকম কথা বলতে বলতে আমি ওর পছন্দগুলো সব জেনেছি। আমি যে করে অ্যালাউ করতাম ইনিশিয়ালি একদমই নয়, হ্যাঁ, এবং একটু বাজের দিকেই ছিল ব্যাপারটা। কারণ সমস্ত এই যে কথোপকথনের জন্য একটা কথা শেয়ার করার জন্য একটা বিশ্বাস দরকার। তোর সে বিশ্বাসটা আমার ওপর ছিল না। আচ্ছা, ও তো তোকে অ্যালাউ করতো না, হ্যাঁ, তাহলে তুই ওর কাছাকাছি যেতিস কি করে? আমি জানতাম ও অ্যালাউ করবে না। আমি সবকিছু জানতাম, কি কি সিমটমস, কি হতে পারে না হতে পারে, কতটা খারাপ বিহেভ করতে পারে। না, আমি তো বলতেও পারবো না যে আমি এটা করার চেষ্টা করছি, কিন্তু আমার টার্গেটটা হঠাৎ করে কি করে তোমার ভুল ট্রিটমেন্ট হচ্ছে, আমি আরো রেগে যেতাম। হ্যাঁ, আমি ততক্ষণে বোধহয় কলকাতা শহরে 6-7 জনকে আর কন্ট্যাক্ট হয়ে সব গেছে। থেকে মানে আমি এটা বলছি যে যে একজন সিভিয়ার ডিপ্রেশনে রয়েছে, ওষুধ খাচ্ছে, ও ফিজিক্যালি কতটা হচ্ছে অ্যাওয়্যার, সেখান থেকে জিম করতো, এই করতো, সে করতো, সেখান থেকে অবভিয়াসলি আমাদের মেন্টালির সাথে সাথে তো ফিজিক্যালিও একটা চেঞ্জেস হয় আমাদের সমস্ত কিছু মিলিয়ে। ও যখন হয়তো ওর কাউন্সিলরকে বলছে যে আমার সাথে না একটি মেয়ে কথা বলার চেষ্টা করছে, কেন বলছে, ও কেন আমার উপকার করছে বা বাকি কিছু, একজন কাউন্সিলর তাকে বলছে যে তুমি জীবনে একা, তুমি একা হয়ে যাও, কাউকে তোমার আশেপাশে আসতে দিও না, কারোর সাথে কোনো যোগাযোগ রেখো না, তুমি একা। মানে আমার প্রথমেই এটা ওকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এইটা একটা কারেক্ট ওয়ে নয়। না, ও তো একটা ওয়াল তুলে রেখে দিয়েছে। আমার ভীষণ জানতে ইচ্ছে করছে ওয়ালটাকে ব্রেক করলি কি করে। সেইটা না একটা দীর্ঘদিনের প্রসেস। মানে ধরো আমরা 2023-এ জুলাই থেকে কথা বলা শুরু করেছি, এই প্রসেসটা চলেছে। তার মধ্যে থিয়েটার করেছে, সেটা আমি দেখতে গেছি, ও আমাকে ইনভাইট করেছে অবভিয়াসলি, সেটা রিহার্সালে আমি 2-1 বার গেছি, ছোট্ট একটা। কারণ ও একটু জেনেছে আছে এই মেয়েটাকে, যেরকম ও আমার ব্যাপারে তো কিছু জানতো না, কিন্তু 4-5 মাসে আমি ওর ব্যাপারে অনেক কিছু জেনে গেছি। ও যখন 4-5 মাস পর একটু একটু করে জানা শুরু করলো, আচ্ছা এ তাহলে 2-1 লাইন কবিতা লেখে, ওকে, এ তাহলে একটু সিনেমা দেখতে অন্য ধরনের ইন্টারেস্টেড, আচ্ছা এ তাহলে একটু বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করে, খুবই রুটেড ওয়েতে ঘুরতে পছন্দ করে, একটু একটু এইগুলো ও আমাকে চিনতে পারছে। সেখান থেকে ওর কোনো কাজ বা কোনো কিছুতে একবার নর্মালি ইনভাইট করা, আমি আরও জোর করে যাওয়া আর কি, এটা খুব ভালো হয়েছে, সমস্ত কিছুতে এনকারেজ করা। এই ওয়ালটা ব্রেক করতে আমার সময় লেগে গেছে, ধরো এক্স্যাক্ট আমি তোমাকে ডেট বলছি, 2023-এর জুলাই থেকে 2024-এর মে। বাবা, অলমোস্ট 1 বছর। 1 বছর আমি বলতে পারবো না যে এই সম্পর্কটা কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল। নো, আমি কেন এটা করার চেষ্টা করেছি আমি জানি না। এর আগে তো কোনোদিনও কারোর সাথে এরকম হয়নি। আই ডোন্ট নো ভাই, আমার কাছে কোনো উত্তর নেই। এটাকে আমি লুকিয়ে লুকিয়ে একটা কথা বলি, অমোঘ আকর্ষণ। তারপরে ও কাজ শুরু করে, ও আস্তে আস্তে রিকভার করে। এতটা এফর্ট যখন একটা মানুষ দিচ্ছে, তার মধ্যে তো প্রথম 3 মাসের মধ্যে তো ওষুধ ছেড়ে ফেলেছে। ওষুধ যখন ও খাচ্ছে না, ওটা ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ওষুধ যখন ও খাচ্ছে না, এটা তুই করেছিস। হ্যাঁ, ওষুধ যখন ও খাচ্ছে না, সবটা যখন বন্ধ, আস্তে আস্তে তো রিকভারি তো হবে। তখন তো পুরোটা ন্যাচারাল প্রসেসে হচ্ছে। ও রাগ হোক, যেটাই হোক, ও নিজেকে কন্ট্রোল করছে। সেটাও একটা লং টার্ম প্রসেস, সেটাতে ওর টাইম লেগেছে। এর মধ্যে বুঝতেই পারছো অনেক কথা হয়েছে, অনেক বাইরে আলাদা করেও হয়তো 1 কাপ চা খেতে খেতেও হয়তো নর্মালি কথা হয়েছে। তো সেখানে মে মাসের পর আমাদের কাছে একটা কাজের অফার আসে, লাদাখে একটা মিউজিক ভিডিও। কারণ যে এই কাজের অফারটাও কিন্তু গুড্ডির সূত্র ধরে আসে। মানে গুড্ডিতে অনুজ এবং গুড্ডির জুটি এত জনপ্রিয়তা পেয়েছিল, যেটা এখনো অবধি আমরা অনুজ গুড্ডি হয়ে থেকে গেছি, আমাকে তো সবাই গুড্ডি বলে। সেখান থেকে এই কাজে আমরা যাই, তখন ও অলরেডি 80% রিকভারি করে গেছে, রাইট?
তখন আমাদের আস্তে 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 কথাটা, যেটা আমরা বলতে পারি হয়তো সূত্রপাত। And Ladakh is a beautiful place. একটা প্রেম Situation, বলতে পারো, environment create yes, করার জন্য, মানে of course. একটি ছেলে এবং একটি মেয়ে একটা একটু প্রেমে পড়ার আগে, না, তখনও তো তোরা নিশ্চয়ই খুব সিরিয়াসলি কিছু ভাবিসনি। না ভাবিনি আমি বলছি ওই লাদাখের ওই যে জার্নিটা হ্যাঁ, চার দিন মতো, ওই 4 দিনের যে জার্নিটা, সেখানে আমরা প্রথমবার একে অপরের সাথে কথা বললাম এবং একে অপরকে পারসিভ করলাম। আমি আমার দিক থেকে বলছি, ওর দিক থেকেও হয়তো তাই। একটি ছেলে এবং একটি মেয়ে অপোজিট জেন্ডার হলে তারা ওই প্রেম প্রেম হবে কি হবে না, ওই মাঝামাঝি থেকে যে একটা কথোপকথন হয়, সেই এটাকে কথোপকথনটা পূর্ব রাগ বলে। প্রথমবার শুরু হলো। এখান থেকে আমাদের জার্নিটা শুরু। বেশ। এবং তারপরে এই যে ফেজটা 1 বছর তো আমরা ওই বেটার ফেজটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, তারপরে একটু 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 করে ভালো মুহূর্ত জুড়তে তো লাদাখ একটা বড় ফ্যাক্টর ছিল। তার আগে আরো একটা লাদাখ is a ফ্যাক্টর beautiful ছিল place, by the way. যেটার জন্য ধরো লাদাখের পরে বিষয়টা অন্যভাবে ইনক্রিজ করেছে। সেটা হচ্ছে যে কোন মাস আমার মনে পড়ছে না, ফেব্রুয়ারি মার্চ হবে বলে, আমি তখন কোন গোপনে বলে একটা জিতে যে সিরিয়ালটা করতাম ওটা শুরু হয়ে গেছে। তো সেটা চলাকালীন হঠাৎ করে একদিন ফ্লোরে আমি প্রচণ্ড অসুস্থ, তোমার জন্মদিনের আগে হ্যাঁ প্রচণ্ড অসুস্থ হয়ে যাই। এবং অসুস্থ হয়ে যাই, আমার একটা অদ্ভুত তখন ওই প্যানিক অ্যাটাক মতো হতো। অ্যান্ড আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আমি কোনো রকমে বাড়ি থেকে পৌঁছে আমি শুয়ে পড়ি, মানে আমি সরার মতো ক্ষমতা নেই, নড়ার মতো ক্ষমতা নেই। তো ও আমার সেই সময়কার আরো 2-1 পরিচিত তারা আসে, স্পেশালি ওর বাবার আবার পরের দিন জন্মদিন ছিল। ওর বাড়ির সবাই তো মধ্যমগ্রামে থাকে, তাদের ট্রাভেল করে এসে পৌঁছানো এবং সবাই 60 আওয়ার্স, হ্যাঁ ইটস ভেরি ডিফিকাল্ট। ও এবং আরো 2-3 জন, এবং আমার কমপ্লেক্স, তখন যে কমপ্লেক্সে থাকতাম সেখানে কিছু লোকজন মিলে আমাকে হসপিটালাইজ করে। ওকে। সেখানে দেখি ও যে এফার্টটা দেয়, ঠিক আছে, যেটা আমাকে একটু অবাক করে আর কি। রাত্রি মানে পরের দিন ওর বাবার জন্মদিন, অ্যাকচুয়ালি বাবার জন্মদিনের জন্য সবটা প্ল্যান করে রেখেছিলাম, 12টা বাজবে, কিন্তু আমি বোধহয় হসপিটালে ছোট ছোট জিনিস থেকে মানুষের ভিতরে একটা অন্যরকম ক্রিয়া তৈরি হয়। এটা তো লাদাখ যাওয়ার আগে লাদাখ যাওয়ার ধরো ওই 2 মাস 2.5 মাস ওই কথাটা তুমি খুব ভালো বললে আর কি। এই ছোট ছোট বিষয়গুলো ঘটতে থাকে আমাদের জীবনে, আমরা পরে গিয়ে নোটিস করি, যেই ঘটনাগুলো অলরেডি আমাদের মনে থেকে যায়, পরে গিয়ে সেগুলোকে একসাথে আমরা জুড়ি। সেই জোড়াগুলো ও জুড়েছে আর কি লাদাখের টাইমটাতে, ওই সময়টায়। হ্যাঁ, তাই না, কোনোভাবে আর কি। তারপরে আস্তে আস্তে 2024-এ লাদাখে শুটটা করলাম, তারপরে একটু একটু করে এগোলাম, আর ফাইনালি আমরা ডিসাইড করলাম যে উই উইল গেট ম্যারিড। ও লাভলি। আর তোদের এই জার্নিতে যেরকম আমাদের হয়, মানে আমরা ভীষণ এই রোমান্টিক স্টোরিগুলো শুনতে ভালোবাসি। তো আমি নিজে ভীষণ রোম্যান্সে বিশ্বাস করি। তো হয় না, একটা রোম্যান্স তৈরি হলে সেটার এগেনস্টে কিছু লোক দাঁড়িয়ে যায়, অনেক লড়াই করতে হয়। সো তোদের সেরকম কি ঘটনা ফেস করতে হয়েছে তোরা যখন একসঙ্গে হয়েছিস বা এগোবার চেষ্টা করেছিস? নানান দিক থেকে অবজেকশনস, অবস্ট্রাকশনস, অপোজ করা, এটা নানান রকম কথা শোনা, নানা রকম কথা বলতে, অনেস্টলি স্পিকিং, যে আমি দুটো জিনিস বলবো এক্ষেত্রে। প্রথম হচ্ছে, আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের এই এক হওয়াটা, এটা না ভয়ঙ্করভাবে গুড্ডি সিরিয়ালের একটা অসম্ভব ফ্যান ফলোয়িং তৈরি হয়েছিল ডিউ টু দিনাদির লেখনী আর সবটা নিয়ে। সো ইটস পিপল ম্যানিফেস্টেশন। ওকে, ঠিক আছে। এবং ইনফ্যাক্ট আমি যখন লিনাদিকের মাঝখানে যখন ইনভাইটও করতে যাই, আমি কি বলি, ইউ আর দ্য ক্রিয়েটার অফ দিস হোল থিং। হ্যান্ড শি সেড কে দেখ, হয়তো তোদের পরিচয় হতো, আলাদা হতো, বিয়ে হতো না কিন্তু যদি এটা না হতো। দ্যাটস অ্যাকচুয়ালি ট্রু, মানে আদারওয়াইজ। এবং আমার মনে হয় যে যেভাবে অডিয়েন্স ম্যানিফেস্ট করেছে, তারা ভয়ঙ্করভাবে, লিনাদি ভীষণ প্রেমে বিশ্বাস করে। হ্যাঁ, তাই না? আমার মনে হয় অডিয়েন্স ম্যানিফেস্ট করেছে প্রথম। আমার যে দুটো কথার মধ্যে প্রথম কথা হচ্ছে, অডিয়েন্স ভয়ঙ্কর ম্যানিফেস্ট করেছে ও চলাকালীন, যখন আমরা কথা বলতাম না তখনও এবং পরে। এবং তারা ভীষণ খুশি। আজকে গিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায় যে তারা ভয়ঙ্কর রূপে হ্যাপি। কেউ কিছু একটু খারাপ কথা বলে তারা গিয়ে সেটার প্রতিবাদ করছে, অন্য কথা বলছে। আর আমি সেকেন্ডটা বলবো, তুমি দেখবে, এটা আমরা সবাই অভিনেতারা ব্যক্তিগত জীবনে ফেস করেছি, তুমিও হয়তো ফেস করেছো। সেটা হচ্ছে যে ইটস ভেরি ইজি টু অ্যাটাক। এমনি বাইরের কিংবা এরকম কেউ কোনো প্রতিবাদ আমরা পাই, নিজের কথাটা তুমি জিজ্ঞেস করলে, অবস্ট্রাকশন। কিন্তু কিছু সোশ্যাল মিডিয়ায় তো একটা বুলিং, ওই বিষয়টা তো এখন খুব মার্কেটে ট্রেন্ডিং। যারা তুমি দেখবে নিজেদের হাজার একটা সমস্যা,
এটা তারাই করে যাদের নিজেদের হ্যাঁ, ব্যক্তিগত জীবনে কিন্তু তোমাকে সে সমস্যা আছে। বুলি করবে, হ্যাঁ, এইটা কেন আপনি করলেন, এইটা মানে শোন, তোমার আমি দায় যদি ভালো হচ্ছে, থাকি, তোমার দায় হচ্ছে যে তোমার একটা ওই আমার অন্যদিকে কি খারাপ হচ্ছে না ভালো হচ্ছে যায় আমার আসে সেটা চোখেই পড়বে না। কারেক্ট। একদম কারণ আমি ভালো হয়েছি। তো অবস্ট্রাকশন বলতে ওইটুকু যেগুলো আমরা খুব একটা কোনোদিন পাত্তাই দিই, কেউ যাই আসে না। মানে ওই ভার্চুয়াল হ্যাঁ, ওয়ার্ল্ড এছাড়া কোনোদিন কোনো হ্যাঁ মানে এছাড়া সত্যি মানে হ্যাঁ। actually আর- আর একটা হচ্ছে ওই মার মুখে ওই ছোটবেলায় কিংবা আগে আমি শুনতাম আর কি ঠাকুমা কিংবা মায়ের দিদাদের মুখে আর কি যে জন্ম মৃত্যু বিয়ে সবটাই নাকি লেখা লেখা থাকে। থাকে কোথাও না কোথাও। আমাদের এই সম্পর্ক শুরু এবং তার পরিণতি এই সমস্ত কিছু মিলিয়ে আমার সত্যি এটার উপর মানে বিশ্বাস করতে আমি বাধ্য হচ্ছি। না হলে মানে ও কোথায় ছিল আমি কোথায় ছিলাম, তারপরে একটা কাজ করতে গিয়ে প্রেম অনেকের হয়, কিন্তু কাজ শেষে প্রেম এবং সেটা এরকম ভাবে শুরু হওয়া, এরকম জার্নির মধ্যে দিয়ে আমরা গেছি, সেটা একদম গল্প আচ্ছা, কখনো করতে এরকম মনে হয় না, পৌঁছেছি, খুব কখনো অদ্ভুত। ভেবে দেখেছিস রে, এই যে তুই বললি কে কোথায় থাকে, হ্যাঁ। ধর আজকে এই যে তিনজন আমরা এখানে বসে আছি, when we started our life, বিভিন্ন ধর সময়ের টাইম লাইনে যদি আমরা ফেলি, টাইম লাইনে যদি আমি ফেলি, আমি এক সময়ে জন্মেছি, তুই এক সময় জন্মেছিস, ও এক সময় জন্মেছে। জিওগ্রাফির টাইম লাইনে যদি ফেলি, আমি এক জায়গায় জন্মেছি, তুই এক জায়গায় জন্মেছিস, ও আরেক জায়গায় জন্মেছে। অথচ আফটার সো মেনি ইয়ার্স কোথাও না কোথাও গিয়ে আমরা এই আজকের দিনে বসে একসঙ্গে গল্প করছি। এটাও তো একটা মজা। একদম একদম একদম। So আমরা how যখন is it একসাথে possible? সিরিয়াল আমরা করতাম serial ভেবেছিলাম করেছি। কখনো হ্যাঁ, এইভাবে যে বসে এইভাবে এরকম বসে আমরা ভাবে আড্ডা আড্ডা বলবো, এটা নিয়ে এই বিষয় নিয়ে বলবো। কথা হবে। হ্যাঁ, এই বিষয় নিয়ে। কখনো বিকজ আমরা থরো প্রফেশনালের মতন কাজ করেছি ওখানে, যে যার কাজ করেছি, True. বাড়ি গেছি। সত্যি তোমাকে বিয়ে করবো আমি সত্যি ভাবিনি। হ্যাঁ, সত্যি আমার ওকে দেখলে এখন তা মনে এখন কি হয় মনে হয় when you look back, কি মনে হয় যখন এই যে যখন প্রথম মিট করেছিস গুডি সিরিয়ালে, আমার আর আজকে actually যেখানে না, দাঁড়িয়ে মানে আছিস, সত্যি নিজের মনকে কখনো জিজ্ঞেস করিনি, তুমি এই প্রশ্নটা করলে বলে। আমার না মনে হয় ওই সময় হয়তো অন্য কোনো রণজয় আর অন্য কোনো শ্যামুক্তি ছিল, মানে আমার বিশ্বাস করতে একটু অসুবিধা হয় যে তুমি সেই মানুষটা। আচ্ছা, হ্যাঁ মানে হ্যাঁ কি মনে হয় বল, যেটা blank হয়ে গেলাম আমি, অ্যাকচুয়ালি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। মানে প্রথম আমরা বোধহয় আমি তোকে একটা খুব promo মজার করতে ঘটনা গেছি। বলছি, কথা বলছি, যেটা হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে ভীষণ রিয়েলাইজ হ্যাঁ। করি। তুই দেখবি আমরা যখন ছোট থেকে বড় হই, নার্সারিতে পড়ছি, একটা সেট অফ বন্ধু হলো, ঠিক আছে, মনে হলো এরাই হচ্ছে আমার ভীষণ কাছের বন্ধু। আমি বুঝতে পারছি। নার্সারি থেকে ওয়ানে Yes, গেলাম, yes, yes. তখন মনে হলো ওই বন্ধুরা কিন্তু সরে গেল, আবার নতুন সেট অফ বন্ধু হলো, তখন True. হলো এরাই আমার ভীষণ কাছের বন্ধু। True, true. এবং এইটা চলতে থাকে, ইটস অ্যান অনগোয়িং প্রসেস অ্যাজ ইউ গ্রো আপ। স্পেশালি আমার যেটা হয়েছে, আমি বিভিন্ন স্কুলে পড়েছি, তখন মনে হয়েছে এই সেট অফ বন্ধু ছাড়া আমার জীবন চলবে না। আমার ক্ষেত্রে আমি স্বপ্ন দেখেছি, আমরা গল্প করেছি, আমি ধর আমরা যখন নিজেদের স্বপ্নের জগতে থাকতাম, ওই বন্ধুদের নিয়েই স্বপ্ন দেখতাম, মনে হতো চলবে না। অথচ আজকে এইখানে দাঁড়িয়ে এসে আই এম ইন আ জার্নি, যেখানে আমার এখনো নতুন নতুন বন্ধু হচ্ছে, নতুন নতুন মানুষের সঙ্গে। তো এটা তো আমরা বুঝতে পারি। আমার সবসময় মনে হয় যে দে আর দি মোস্ট পারফেক্ট পিপল ইন মাই লাইফ। তো সেরকম কি রিয়েলাইজেশন তো আমরা এই যে তুই বললি আমি ব্ল্যাঙ্ক হয়ে গেলাম হঠাৎ, কখন আমরা ভাবি অ্যাকচুয়ালি মানে সত্যি ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। মানে এইটা অনেকবার ওকে আমি বলেছি যে আমার না সত্যি এখন যখন গুড ডে ক্লিপিংস গুলো সবাই পোস্ট করে যে আমাদের নিয়ে সমস্ত কিছু, এখনো পোস্ট করে, এখন বিশেষ করে এখন তো আরো বেশি করে হচ্ছে। আরো বেশি করে হচ্ছে। আরো বেশি করে হচ্ছে এখন। মানে আমরা তো we are চেয়েছিলাম এটা overwhelmed, মানে পূর্ণতা we are পাক, blessed যে মুভিতে আমরা পূর্ণতা নাই পেলো, রিয়েল লাইফে পেলো পূর্ণতা, আমরা এতেই খুব খুশি। এবং হ্যাঁ মানে এই যে আমরা বলি বা রিনাদের লেখনী হ্যাঁ, একটা চরিত্রকে যেভাবে তৈরি করেছে, হ্যাঁ, সেটা মানুষের মনে এতটা দাগ কেটে গেছে। 2023-এ একটা সিরিয়াল শেষ হয়েছে, 26 এখনো অবধি স্টিল আম গুড্ডি। এবং আমি বলছি যে গুড্ডি আর অনুজ যে দাগটা কেটেছে সেটা কিন্তু কুবলু রেশমি করতে পারেনি। মানে অনুজ যখন মারা যায়, আমাদের কলকাতা শহরে জনৈক ওয়ান অফ দ্য টপ মোস্ট লিডিং নিউজ পেপার, এই ডিজিটাল ফিটাল না, সেখানে একটা কলম বেরিয়ে গেছিলো মানে তার মেন বিনোদন পেজে আর কি, সব থেকে বড় কলমটা ছিল অনুজকে নিয়ে, আমার একটা ছবি দিয়ে। হ্যাঁ, কারণ মানুষ তারপর থেকেই
টিআরপি পড়ে যায়, এবং তারপরে আমরা 3 মাসই শোটা রান করতে পারি অনুজ মরে যাওয়ার পর, ঠিক আছে। এবং তারপরে আমরাই আবার ধরো সেকেন্ড জেনারেশন হয়ে আসি, আমরাই তো সেই চরিত্রগুলো করছি, হ্যাঁ, কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করেনি। শুরু থেকে ওই চরিত্রগুলো দেখে আসছে তো অদ্ভুত। ওটার সাথে একটা আলাদাভাবে কানেক্ট তোর সঙ্গে করে আমার ফেলেছে। ভীষণ একটা ইমোশনাল সিন হয়েছিল হ্যাঁ লাস্টে, একদম লাস্টে, একদম। যেখানে ফাইনালি বাবা বুঝতে পারে এবং পুরো হ্যাঁ। বিষয়টা করে। ফাইনালি তুমি বুঝতে ফাইনালি পেরেছিলে। লাস্টে বুঝতে পারি। পুরো সিরিয়ালে সব চরিত্র চেঞ্জ হয়ে গেল, তুমি চেঞ্জ হলে না। না, আমরা কি এখন- গাল দিয়েছে গুড্ডিকে, হ্যাঁ সারা সিরিয়াল জুড়ে তুমি, হ্যাঁ। বাপরে বাপ। দেখো আজকের দিনে আমরা 3 জন হ্যাঁ। বসে আছি। আমার সবার আগে এটাই মনে পড়েছে। এটা ভীষণ মজার, এটা হ্যাঁ ভীষণ একদম। এই ভালোবাসার জার্নিটা না একটা অদ্ভুত জার্নি, জানিস তো। মানে আমরা প্রত্যেকেই এই জার্নিটার মধ্যে দিয়ে যাই। হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট অফ ইয়োর এই যে জার্নি, তোরা একটা এই যে কালমিনেশন, একটা বিয়ে, এটাকে কিভাবে দেখিস? আমি আজকে যখন ধর যখন হঠাৎ করে কেউ তো আর খাতায় কলমে হিসেব করে এগোয় না, জীবন চলার Life is পথে ওটা very হয়ে যায়, unpredictable, মানে ভেরি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ। কোথাও গিয়ে একটা কানেকশন তৈরি হয়। হুম এবং তারপরে নাও যে এরকম একটা পরিণতি বিয়ে, হুম তুই যখন পিছন ফিরে দেখছিস, সো হাউ ডু ইউ লুক অ্যাট ইট? আর বিয়েটা মানে কতটা ইম্পর্টেন্ট এই কালমিনেশন, দিন আমরা শেষে বিয়েটাকে যখন- কালমিনেশন পয়েন্ট বলি তো। হ্যাঁ মানে দিনের শেষে যখন আমার- বাড়ি ফিরি সেটা আমার হ্যাঁ মনে হয় সবথেকে বেশি। আমার কাছে যেমন আমি চিরকালই কিছু জিনিসে বিশ্বাসী, চিরকালই বিশ্বাস যে এরকম না আমার আজকে জন্মেছে, হুম। চিরকাল। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে যখন সবটা মিলেছে তখন বাকিটা নর্মালি অর্গানিক্যালি ঘটেছে। তো বিশ্বাসটা হচ্ছে এরকম যে আমার মনে হচ্ছে আমরা যে এই বাড়ি ফিরি, বাড়ি আমরা কিন্তু ওই 4টে দেওয়ালের মধ্যে ফিরি না, ফিরি আমাদের প্রিয় লোকের কাছে, প্রিয় মানুষের কাছে। এবং সেই আমাদের প্রিয় মানুষ কিংবা আমাদের ভালোবাসার মানুষ যেখানে থাকলো সেটাই আমাদের বাড়ি। হুম। তো সেরকমভাবেই আমি চিরকালই আমার ব্যক্তিগত জীবনকে বেশি প্রায়োরিটি দিয়েছি, কারণ আমার নিজস্ব যে দর্শন রয়েছে, জীবন দর্শন, সেখানে আমি মনে করি যে আমি কাজ করতে ভীষণ প্যাশনেট, সব ঠিক আছে, কিন্তু আমি ওই লোকটা কখনো হতে চাই না যে কাজের জন্য এই ব্যক্তিগত জীবনকে জিরো করে দিলাম। কারণ লোকে বলবে যে কাজ থেকে যাবে, কিন্তু সেটা দেখার জন্য আমি তো আর বেঁচেই রইলাম না, আমার জীবনে কিছু রইলো না। আমার কাছে শান্তিটা খুব প্রিয়। অবশ্যই আমি ভীষণভাবে কাজ করতে চাই, কিন্তু সাইড বাই সাইড আই এম আ ফ্যামিলি পার্সন, ভীষণভাবে। আই ওয়ান্ট আ ফ্যামিলি, আই অলওয়েজ ওয়ান্টেড আ ফ্যামিলি, ঠিক আছে। এবার বাকিটা তো ইউনিভার্স ডিসাইড করেছিল যে কবে কার সাথে আমার ফ্যামিলি হবে, বাট আই অলওয়েজ ওয়ান্টেড আ ফ্যামিলি। এই যে একটা দিনে মানে সারাদিন কাজ করলাম, এত প্রেশার নিলাম, ভালো কাজ করলাম বা খারাপ গেল দিনটা, দিনের শেষে ওই বাড়িতে গিয়ে একজন কাউকে তো চাই যে নিজের আর যার সাথে শেয়ার করব। ঘর কোনো মানে আমি আমার সব বন্ধু বান্ধব যারা আছে আর কি, মোস্টলি তারা আমার সঙ্গে সম্পর্ক রেখেছে বলে আমার সঙ্গে তাদের বন্ধুত্ব থেকেছে, সত্যি কথা। এটা আমি একদম এটা ব্রুটালি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে আমি সেই জন্য তাদের কাছে গ্রেটফুল। হ্যাঁ, আমার মধ্যমগ্রামে 3টে বন্ধু রয়েছে যারা আমার প্রায় 28-29 বছরের বন্ধু। হাউ ইম্পর্টেন্ট আর দে, এই যে তোদের যে জার্নিটা, হ্যাঁ তার সঙ্গে তাদের প্রেজেন্সটা কতটা ভীষণ ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট, কিরকম ভাবে? ভীষণ মানে আমি মানে জানি, আমি আই এম শিওর দেখ, ধরো ওকে তো তারা হ্যাঁ। রিসেন্টলি চিনছে কিংবা জানছে, কিন্তু ওকে অসম্ভব ভালোবাসে তারা। হ্যাঁ, এখন সেই গ্রুপটা, এখানকার একটা গ্রুপ রয়েছে মধ্যমের গ্রুপ, তারা আমি না কেন এই প্রশ্নটা করলাম, কারণ আমার ভীষণ মনে হয় প্রত্যেকটা মানুষ মানে তারা যে একা নয়, কেউ যে তাদের যদি তাদের পাশে থাকে, তখন যে কোনো ইম্পর্টেন্ট জার্নি এই বন্ধুদের ভীষণ প্রয়োজন হয় হ্যাঁ 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 কোথাও। মানে আমি এখন যেটুকু না আমাদের বুঝেছি, গ্রুপ আর হ্যাঁ। আলাদা নেই, হ্যাঁ। মানে আমাদের দুজনকে কিন্তু ওরা আর কেউ আলাদা করে দেখে না, একটাই একটা মানুষ হিসেবে দেখে। আমি যেটুকু ওদেরকে ঠিক দেখে আছে। বুঝেছি কিংবা বাকি সমস্ত কিছু, ওদের কাছে বাকি কিচ্ছু ম্যাটার করছে না যে ও ও মানে শায়নদা, অলিভদা, অভিষেকদা এদেরকে কটা মেসেজ করছে, আমি কটা মেসেজ করছি, কিংবা কদিন বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে কিংবা হ্যাং আউট করছি, না। এটা ম্যাটার করে ও ভালো আছে, ও হ্যাপি আছে, আমি ওর সাথে ভালো আছি, ব্যাস, দে আর হ্যাপি। দে আর ভেরি হ্যাপি। হ্যাঁ, এটা সিম্পল। আর তুমি যেটা বলছেন না যে এটা কতটা ম্যাটার করে, মানে এই মাঝখানে আমি একটু ইন্টারাপ্ট করি, ও যে ঘরকুনো বললো, হ্যাঁ, তুমি কি এটা জানো যে ও আমরা মেগা সিরিয়াল, এটা আমি সব জায়গায় বলে থাকি, মেগা সিরিয়ালে হিরোইনকে আমরা যে যে রূপে দেখি আর কি, সে সব পারে। ও অ্যাকচুয়ালি তাই মেগা সিরিয়ালের হিরোইন। ঘর কোনো কেন হবে না, ও সারাদিন যেদিন ঘরে থাকে, আমি কি করি ছুটির দিনে, একটা সকালবেলা উঠবো, আকাশ দেখবো, বাতাস দেখবো, একটু ডায়েরি লিখলাম, কফি খেতে খেতেই বেলা 1-2 বাজিয়ে দিলাম। ও
ছুটির দিনেও ভোরবেলা 6টায় উঠবে, ওর প্রত্যেকটা কাজ আছে তো, ওসিডি আছে তো, ও রান্নাঘর পরিষ্কার করবে, ও রান্না বাদ হ্যাঁ। দিয়ে, ও রান্নাটা বাদ দিয়ে, মানে রান্না তবু পারে কিন্তু রান্নার শখ নেই আর কি। মানে আমি অসুস্থ হলাম কিংবা আমি একটা কিছু খেতে চাইলাম, মন হলো বানানো, কিন্তু ওই ভালোবাসাটা নেই। রান্না বাদ দিয়ে বাকিও সব কাজ পারে। তো রান্নাটা কে করে? দিদি আছে। দিদি আচ্ছা। আছে, আমিও দিদি আছে। কিছু কিছু স্পেশাল কিছু কিছু Okay. আমি ও কি খেতে বানাই। পছন্দ করে? ও তো পছন্দ করে ডাল ভাত আলু ভাজা, এটা ওর কমফোর্ট ফুড। হুম। কিন্তু তার বাইরে আমি বাকি যাই বানাই না কেন পছন্দ করে, সেটা যদি একটু মানে লেস স্পাইসি হয়, একটু কম তেলে আর আমি খুব হয়। একটা ট্রাই করতে পছন্দ করি না, তবে রিসেন্ট ও আমাকে ওই প্রথমবার লোকাল শুনলে হাসবে, আমি জীবনে প্রথমবার সুশি ডিমসাম এগুলো হ্যাঁ। খেয়েছি, ওই খাইয়েছে আমার। তারপর থেকে ও গেলে ওটাই অর্ডার করে। আমি আমাদের অবভিয়াসলি ভালো বানিয়ে খেতে- খাওয়াইনি, বানাতে হ্যাঁ, পারি না order আর করে, কি। হ্যাঁ। আমি তোমাকে প্রথম আমি কি টিপিক্যাল বানিয়ে ভেতো খাইয়েছিলাম? বাঙালিটা, বুঝলে তো? হ্যাঁ, এটা আমি তোমাকে প্রথম কি বানিয়ে খাইয়েছিলাম পানির। এটা মনে আছে? পানির মনে আছে। হ্যাঁ। সুবিধা মনে আছে? আমরা একবার সেই সোনারপুর রবীন্দ্র সদনে শুট করছিলাম, হ্যাঁ। সেই লোটে রবীন্দ্র ভবন। রবীন্দ্র হ্যাঁ, ভবন। লোটে নিয়ে এলাম আমি, হ্যাঁ। একটা জায়গা থেকে আমরা খেয়েছিলাম, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। ওই বাঙালটা হচ্ছে আমি। ও না, এটা কি খুব ভুল ধারণা যে লোটে মাছ মানে বাঙাল হ্যাঁ, লোটে মানে মাছ? আমাদের না না, সেটা না, আমি বাড়িতে- বলছি লুক এট মি। বাঙালিটা দেখ। মানে আমাদের বাঙালি, বাড়িতে বাঙালি। যখন প্রথম প্রথম ও যায় আর কি, হ্যাঁ। তো মা বাবা বা বাকি মামা মামিরা সবাই ভীষণ বলি যে ওকে কি খেতে দেবে, মানে ভাত আলাদা করে কি না কি। ওকে তখন জিজ্ঞেস করেছে তুমি কি খেতে ভালোবাসো, হ্যাঁ, তাহলে হ্যাঁ। সেরকমই আমরা আয়োজন করবে করবো। বলছি আচ্ছা শোনো না, একটু ওই খোসা বাটা, হ্যাঁ। উল বাটা, থোর মোচা And কচু। they were like, তুমি এটা ভালোবাসো, আগে বলবে তো, আমরা তো এটাই ভালোবাসি। মানে ভেবেছিল বোধহয় ও বলবে যে সফট ভেজিটেবলস উইথ গ্রিলড চিকেন, গ্রিলড ফিশ, যা হয় এরকম ব্যাপার। এটা আর কি। মানুষের একটা ভ্রান্ত ধারণা যে হ্যাঁ। সিনেমা করা মানেই বা আর সিনেমা একটু বা সিরিয়াল করা মানে চেহারা বড় থাকলেই তারা মঙ্গল চেহারা বড় থাকলে তারা খায় না। সারাক্ষণ হ্যাঁ, বোধহয় তারা সেদ্ধ ভীষণ- সেদ্ধ- এটা তুমিও ফেস করেছো প্রচুরবার। সারাক্ষণ বোধহয় সেদ্ধ সেদ্ধ খাবার খায়। এটা হয়তো আমার মা তো প্রথম দিন ওকে এত কম ভাত দিয়েছিল, এবার ও বলেছে যে ও আচ্ছা বলছে যে এটা হবে তোমার, মানে বেশি হয়ে গেল না তো? হ্যাঁ। ও বললো যে হ্যাঁ মানে না ঠিক আছে। এবার আমি তো জানি, বললাম, মা এটা ওর একটা তরকারি দিয়ে খাওয়া হবে, ওকে তুমি ওরকম ভেবো না, ও সব খায়। আমার ক্ষেত্রে মাঝে মধ্যে যেটা হয়, লোকে হ্যাঁ। খুব কম কম কোয়ান্টিটি বা হয়তো অনেক অনেক বেশি ভেবে নেয় যে আমি স্যালাড খাই, এই খাই, আচ্ছা, ওই খাই। ওর ফেভারিট ফুড কি? শ্যামপ্তির একটা জিজ্ঞেস করো যে ফেভারিটটা নয় কি, এটা জিজ্ঞেস করলে আই থিঙ্ক তাহলে তো ও বিরাট খেতে ভালোবাসে, বিরাট। হ্যাঁ। আর বন্ধু বান্ধব বলে ও সরু না পেটে গরু স্টিল খায়। মানে তাও আচ্ছা, মানে ঠিক আছে। which is তাও তো একটা 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 তো ফেভারিট হয় এনি টাইম। আমি ইচ্ছে করে ওকে জিজ্ঞেস করি। না আমি বলছি সুদীপ দা, তুমি কিছু অ্যাকচুয়ালি বুঝতেই ঠিক পারবে না, বলছে, কিছু মানে বুঝতে এনি পারবে না। টাইম মানে ও তো তুই ধর একটা আমি তো আমি তো আমি তো আমি তো আমি বলছি। একটা জিনিস বলছি, ও এক্ষুনি ব্রাউনি খেলো, হুম। এটা ধরো লাস্ট মিল মিষ্টি, ও ব্রাউনিটা খাওয়ার পরে আলু ভাজা চিপস খেতে পারে, হুম। তারপরে আবার আইসক্রিম খেতে পারে, তারপরে ঘুরে গিয়ে একটা মাছের পিস খেতে পারে। এই কম্বিনেশনটা ভেবে দেখো, পর পর যাচ্ছে, এটা তো উল্টো হওয়া উচিত না। আই নো, বাট শি লাভস, শি জাস্ট লাভস ফুড। মানে ধর যে কোনো একটা জায়গায় গেলি, ঠিক আছে, যেখানে ভীষণ লিমিটেড একটা অপশন আছে, তো চোখ বন্ধ করে তুই ওর জন্য কি অর্ডার করবি? প্রথম কথা ভেজ তো না, ভেজ তো একদমই নয়, একদমই না তুই বল না, তুই কেন Non-veg। বলছিস? ও ওকে হ্যাঁ, বলতে দে। হ্যাঁ। নন ভেজ আর মানে আমি বলছি যে উট। আমি তোমায় বলছি কিরকম যেন হবে, আমি বলছি উট। না না না, আমি তোমায় Non-veg বলছি, তো। আমি বলছি বল কিরকম specific হয়ে। কিরকম হবে। ধরো একটুখানি ধরো ওই তোমার পাস্তা উঠে এলো, বলছি পাস্তাটা ভেজ? দাঁড়াও না, বলছি না, আমি, না, ওই chicken pasta। অ্যালিওলিও যে আছে না, তুই কেন কথা বলছিস? আচ্ছা ওইটা একটু উঠে এলো, তার সঙ্গে একটু চাউমিন, তার হ্যাঁ। সঙ্গে একটু বড়া, ঠিক আছে, আবার পাশে ধরো একটা আমি baked বলছি fish। ধর, আমি ধর বলছি যে কোনো একটা item, যে কোনো একটা আইটেম যেটা তুমি আমার জন্য অর্ডার করবে, যে কোনো প্লিজ করো, চোখ বুঝে তুই অর্ডার করতে পারবি, যে যে কোনো জায়গায়। দ্যাটস হার ফেভারিট বলে। তুমি বলে অনেক দাও। ফেভারিট তো, তাও আমি বলছি ধরো কোনো চিজ কেক টাইপের কোনো একটা কেক, মিষ্টি জাতীয় এরকম কিছু। Yes. দ্যাটস আ ভেজিটেরিয়ান আইটেম। না না। এগ থাকে তো, এগ থাকে তো, Come on. কে 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 কেকটাকে আমার কেউ কাছে egg বলে খাবার। ধরে নেন, আমি ধরে আমি না। বলছি খাবারের মধ্যে বলো। খাবারের মধ্যে Diplomatic answer দেবে নাকি? ডিপ্লোম্যাটিক অ্যান্সার না, বলো, বলো, ইনিশিয়ালি গিয়ে শুরু করে ধরো চিকেন স্যালাড, চিকেন স্যালাড দিয়ে চিকেন শুরু। স্যালাড, আমি কি শুরু করে সেটা ইম্পর্টেন্ট না, তুমি একটা চিকেন স্যালাড, ভালো জায়গায় জায়গার চিকেন স্যালাড, জায়গায় গেছো, Chicken salad। সেখানে তুমি আমার আচ্ছা, জন্য তুই প্রথম বল, কি chicken order salad। করবে? তুই বল, কি বলবো? তুই কোথাও গেলে মানে চোখ বন্ধ করে
ফার্স্ট অপশন তো যে কোনো একটা আইটেম নিতে বলা হ্যাঁ হবে। অ্যাকচুয়ালি আমি প্রথমে যে কোনো জায়গায় গেলেই হুম, প্রথমেই আমি দেখি যে বয়েলড কি আছে। ওটা দিয়ে শুরু করে তারপরে মানে Chicken যেটা শেষ ওর বাড়িতে ওকে নিয়ে ভেবেছিল সেটাই হ্যাঁ তোর ক্ষেত্রে। চিকেন ওটা দিয়ে শুরু করে, স্যালাড বা তারপরে স্যুপ। শেষ না না করে আমি ওকে আমি দেয়। সেটাই আমি সেটা বলছি না, তুই ফার্স্ট কি অর্ডার করলি সেটা বলছি না, হুম আমি বলছি তোকে ধর 100টা আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম সিলেক্ট করা বলে শুধু এটাই তুমি খেতে পারবে, দ্যাট ইজ ইওর অনলি অপশন। এরকম কেন অপশন যেন আমার জীবনে কোনোদিনও না আসে। না যদি না আসে আমরা হাইপোথেটিক্যালি পৃথিবীতে অনেক কিছু ঘটতে পারে, বলে দিচ্ছি দাঁড়াও, চিংড়ি মাছ। চিংড়ি মাছ ওকে, হ্যাঁ। আর তুই ওর জন্য কি অর্ডার করবি? যে কোনো একটা আইটেম, যে কোনো একটা আইটেম যেটা ও চোখ বন্ধ করে তুই জানবি যে হ্যাঁ ইটস হিজ ফেভারিট। যদি আমরা বলি যে ট্রু স্টমাক টু হার্ট, হ্যাঁ ভেটকি যদি নন ভেজ হয়, হোয়াটএভার, পিওর ভেজ নন ভেজ, হ্যাঁ পিওর ভেটকি। ভেটকি হ্যাঁ। একদম যে কোনো দিন। হুম তুই মাটন তো ভালোবাসিস ভীষণ। বাসি, কিন্তু আমি মাছ মাংস সবকিছুর উঠতে গেছি, তুমি মানে হ্যাঁ। ননভেজ বললে তাই হ্যাঁ খুব ভালো আমার ওই ভেটকি যদি থোর হয়। কচু মোচা ডাল যে কোনো। ভাত আলু ভাজা হ্যাঁ বিকজ খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ভীষণ। আমরা প্রেমের খাওয়ার জায়গা জায়গা থেকে থেকে- ভয়ঙ্কর কানেক্টেড, আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি। হ্যাঁ ভীষণ খেতে ভালোবাসি। মানে একদম ইনিশিয়ালি আমি হ্যাঁ। কলকাতা তোর শহরের বিভিন্ন ওয়াইল্ডেস্ট কি ক্যাফেতে ওকে খাবার খেয়েছিস বল, ওয়াইল্ডেস্ট কি খাবার খেয়েছিস অ্যাডভেঞ্চার করতে গিয়ে কোনো রকম সেরকম কিছু কি আছে অভিজ্ঞতা? না সেরকম আমরা খুব একটা তুই বেশি- প্রথমবার সুশি খেয়েছিলিস, ও খাইয়েছিল তাই তো? হ্যাঁ 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 আমি ওরকম কোনো কেমন কিছু- লেগেছিল সুশি খেতে? ভালোই লেগেছিল, এটা বেশ ভালো খেতে, কারণ মানে তোকে প্রথম যদি আমি নিয়ে যাই, নিয়ে গিয়ে তোকে সুশি হ্যাঁ, খেয়ে নিবি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ভালো লেগেছে। ভেরি গুড। ওর এটা ভালো অবশ্য লেগেছে। ওটা মাছ। তার আরো একটা কারণ হচ্ছে আমার মনে হয় যে কোনো নতুন খাবার যেটা আমরা প্রথমবার ট্রাই করছি যদি ভালো হ্যাঁ। জায়গা থেকে করি না ওই স্বাদটা মুখে থেকে যায়। যেরকম আমি যখন প্রথমবার সুশি খেয়েছিলাম একটা খারাপ জায়গা থেকে খেয়েছিলাম, পুরো আচ্ছা। কাঁচা ছিল, গন্ধ বেরোচ্ছিল। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি দীর্ঘদিন ধরে আমি মাটন খেতাম না, হুম কারণ আমি যখন মাটন ওই মাছ মানে প্রথম খাওয়া যখন শুরু করেছিলাম তখন হুম। একটা নেমন্তন্ন বাড়িতে গিয়ে খুব খারাপ একটা টেস্টের মাটন খেয়েছিলাম। হুম তো সেই স্বাদটা আমার মনে থেকে গেছিল হুম। এবং মাটন দেখলেই আমার মনে হতো যে এটা খারাপ খেতে খারাপ খেতে খারাপ খেতে। তো ওই জন্য বোধহয় সুশিটা ভালো তোরা লেগেছে। একসঙ্গে কখনো অ্যাডভেঞ্চার করেছিস, কোথাও গেছিস এমন করে? ওরে বাপ রে বাপ, শুনি সেই গল্প। এইটা একটা ভয়ঙ্কর গল্পটা আই মাস্ট সে। ট্রে তখন আমাদের এটা আমি একটু গুছিয়ে বলছি, 2 মিনিট আমি একটু সময় দাও। হুম সেটা হচ্ছে তখন আমাদের এরকম কোনো প্রেমের জায়গা তৈরি হয়নি, হুম কিছুই তৈরি হয়নি, কিন্তু কথা বলার খুব বেসিক জায়গা, যেহেতু একটু গুড্ডির শেষ হওয়ার পরে পরে হচ্ছে লীনাদেরই সিরিয়াল করতে গেছিলাম আমরা ঝানাক, আচ্ছা ঝানাক করতে গেছি। এবার ঝানাকের ওখানে একজন ঝানাক সিরিয়ালটায় ওয়ান অফ দ্য লিডিং অ্যাক্ট্রেস একজন ছিলেন পত্রালী চট্টোপাধ্যায়, পত্রালী। ও আমার বহু বছরের বন্ধু, হুম। প্রায় 14-15 বছরের বন্ধু আমরা, ঠিক আছে। অ্যান্ড শি ইজ ভেরি ক্লোজ টু, ঠিক আছে, মানে ওই আমার যে বন্ধুদের কথা বলছে আমাদের শি ইজ ওয়ান অফ দেম। তো এবার পত্রালী আমাকে বলে, শোন না আমার এখানে একটা বন্ধু আছে, আর তুই আর যদি তোর সঙ্গে কেউ যেতে চায় আমরা একটা ট্রেক প্ল্যান করছি, যাবি? আমি বললাম আমি এখান থেকে তো ওই গেছে, আমি তো কাউকে আর চিনি না। আমি ওকে বললাম, তো সে সেট হ্যাঁ আমি যাবো, আমি কোনোদিন যাইনি, আমি কোথাও তার আগে মানে ঘটনা দেখো, তার আগে জীবনে কোথাও ঘুরতেই যায়নি। কি বলছিস? একা কোথাও হ্যাঁ, ঘুরতে একা। যাই। আচ্ছা। খালি একা শুটিংয়েই গেছে মোস্টলি, এছাড়া হ্যাঁ। করে ঘুরতে হ্যাঁ। যায়নি, ঠিক আছে। এবার কাট্টু আমাদের শুটিং শেষ হয়ে গেছে। হুম এবার আমার মনে আছে তোমার কিভাবে মানুষের চেঞ্জেস হয় দেখো। ধরো ওই ঘরটা শ্যামূর্তির ঘর, হ্যাঁ লবি মাঝখানে, এই পাশের ঘরটায় আমি আছি। রাত্রিবেলা 10:30টার সময় ভোরবেলা বেরোতে হবে, কারণ এসে আবার আমাদের শুটিং আছে। মাঝখানে আমাদের 3-4 দিনের না 5 দিনের গ্যাপ ছিল। আচ্ছা আমরা শ্রীনগরে ছিলাম, হুম ঠিক আছে। তো এবার শ্যামূর্তির 10:30টার সময় ফোন শুনে দেখি কাঁদছে, একবারে করে আসো কেমন কাঁদছে, ওর ভেবে সর্বনাশ করেছি, কি হয়েছে। আমি গেছি, দেখছি সুটকেসটা খোলা, চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে, আর শি ইজ ক্রাইং লাইক এ চাইল্ড। যে আমাদের, আর তখন আমি রিয়েলাইজ করলাম, আমার কথাবার্তা শুনে আমি একটু ছোটো করছি বিষয়টাকে, তো এর আগে জীবনে এটা কোথায় হচ্ছে? শ্রীনগরে। আচ্ছা এর আগে জীবনে কোথাও নিজের ভাবো ব্যাগটা সেই পর্যন্ত মেয়েটা গোছায়নি। কাঁদছে যে দাঁড়া, আমি মেয়েটা ওকে শেষ- ট্রিটমেন্ট শেষ- করে, শেষ- ভাবো। শেষ করি, কারণ বলছি যে এর আগে ওটা তোর সাবজেক্ট, এই মেয়েটা এর আগে কোনো নিজের ব্যাগটাও গোছায়নি, আচ্ছা মা গুছিয়ে দিয়েছে। হুম। চিরকাল মা গেছে সমস্ত জায়গায় আউটডোরে, একটু হ্যাঁ। বড় হওয়ার পরে যেহেতু আউটডোরে সবাই সবাই যাওয়া শুরু করেছে, তা যা হয় প্রোডাকশন থেকেও সবসময় বলে না যে যা হয় একটা বয়সের পর, ঠিক আছে। তো ওকে
আর যেহেতু এটা পুরো ফ্যামিলির মতো, শৈবালদা আছে গার্জিয়ানের মতো, লীনাদি রয়েছেন, পুরো টিম রয়েছে, কারণ এটা তো চেনা টিম, তো ওরকম অসুবিধা হয়, চলে গেছে। কাট্টু ওদিন আমি বললাম যে গোছায় এই কর হ্যান ত্যান, হয়ে গেছে, সকালে বেরিয়েছি। কাট্টু 7 দিন পরে আমরা যখন ট্রেক থেকে ফিরি, একটা অন্য সামর্থ্য, কারণ ট্রেকে তোমাকে সব কিছু নিজে করতে হবে, এভরিথিং, ঠিক আছে। 2টো টেন্ট, একটা টেন্টে পত্রালি আর ও, একটা টেন্টে আমি আর আরেকটা ছেলে ছিলাম, সেই আমরা ঘুমাচ্ছি। রাত্রিবেলা বৃষ্টি পড়েছে, ফার্স্ট ডে, শখ, মানে শখের পরে শখ খাচ্ছি সামর্থ্য, ঠিক আছে। রাত্রিবেলা বৃষ্টি পড়েছে, পুরো সবাই মালপত্র চিৎকার করছে, যাচ্ছে লাগে ঠান্ডার বাবা, মধ্যে, ভাল্লুক টাল্লুক ভয়ঙ্কর ঠান্ডা। তো মানে আমরা তখন ট্রেক করে একটা এমন জঙ্গলের মধ্যে আছি, চারিদিকে পাহাড়, কিচ্ছু নেই। প্রথমবার মানে প্রকৃতির জায়গায় গিয়ে নিজের সকালের প্রাকৃতিক কাজ করতে হবে, ঠিক আছে, ঝর্ণার জল ফলের মধ্যে, মানে সবটা ওর কাছে আর কি ভেবলে যাওয়ার মতো আর কি বিষয়, যে এটা কি হচ্ছে। খাবার কি আলুর খোসা শুদ্ধ আলু, আর তার সাথে হচ্ছে ভাত, আর কিছু নেই খাবার। আগে তো কখনো এগুলো এক্সপেরিয়েন্স করিনি, আমরা তো সব নতুন নতুন মনে হচ্ছে, কিন্তু আমি এনজয় করছি। ফোঁটা গায়ে পুরো হচ্ছে বিধে যাচ্ছে, ওরকম ঠান্ডার মধ্যে বৃষ্টি, সব তলগাল উঠে সামনে কি হচ্ছে, মানে ওকে সবটা খুব নতুন। সে মেয়েটা 4 দিন পরে যখন ফিরলো, অন্য মানুষ, আমি ট্রান্সফরমেশন দেখলাম। এবার এর মাঝখানে ঘটনাটা বলি, যে অ্যাডভেঞ্চারটার কথা বলছো, আমরা সেদিন মারা যেতাম সিরিয়াসলি। আমরা কোন জায়গাটায় বল, আমি কোন নাম ভুলেছি একটু, যে জায়গাটা আমরা গিয়েছিলাম, আমরা গেছিলাম ফাম্বার ভ্যালি আর রাশিয়ান ভ্যালি, দুটোতে ট্রেক হয়, কিন্তু আমরা যে রুটটা নিয়েছিলাম সেটা ট্রেকের রাস্তা নয়। না, এবার আমরা যখন গিয়ে পৌঁছাই তখন আমরা স্মুথলি মানে খুবই ট্রেকের কঠিন রাস্তা ছিল, কিছু কিছু সময় ওরকম একটা নিচে খাই এরকম ভাবে, কিন্তু অল্প অল্প। আমরা গিয়ে ফাইনালি পৌঁছানোর পরে ওই দিন ওখানে থাকি। এবার আমরা ওই দিন খাওয়া দাওয়া করি, সব ঠিকঠাক হয়। নেক্সট ডে আমাদের ওখান থেকে রিটার্ন করতে হবে। রিটার্ন করে আর যারা ট্রেক করায় তাদের খুব বাজে অভ্যাস আছে, বাস 5 মিনিট স্যার, বাস ওই পে গাড়ি খাড়িয়ে স্যার 5 মিনিট, 5 মিনিট থেকে 5 ঘন্টা 10 ঘন্টা। এবার ধরো আমরা সকাল 5 ঘন্টা বললে তো হাত পা ছড়িয়ে সকাল আমরা হাঁটা শুরু করেছি 8:30 9টা, না 7টায় আমরা হাঁটা শুরু করেছি। আমার এখানে দেখাচ্ছে ওই চূড়ায় গাড়ি দাঁড়িয়ে আছে। এবার মোটামুটি প্রচুর খুনের রাস্তা, আর আমাদের জল ফল নেওয়া হয়নি, ঝর্ণার জলই তো খাচ্ছি যেখান থেকে ভরে ভরে পাচ্ছি, আর কি চলছে করে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম ফাইনালি। আর তার আগে একটা ছোট্ট জায়গায় বসে আমরা খাবার দাবার খেয়েছি, ঠিক আছে, একটু অল্প রুটি ফুটি যা হোক, সেই তাও 3টে রুটি পড়েছিল, কারো কাছে খাওয়ার ছিল না, আমি খাইও নি। পত্রালি একটা রুটি, ও বোধহয় কিছু খায়নি, আর ওই ছেলেটা একটা রুটি, কারণ ঠান্ডা রুটি খেতে ছিল না। আমি বলছি এসেই তো গেছে। আর পত্রালি আমাদের খুব রিয়াক্ট করলো যে আপনি কেউ নেই বাতায়া পেলে কি এসা রুটে, তার মধ্যে এইসব হচ্ছে, তার মধ্যে এইখান থেকে রুটে গিয়ে উপরে গিয়ে দাঁড় করালো। আমি বলছি এবার কোথায় যাবো, এবার দেখছি 7টা থেকে দুপুর 2:30 বেজে গেছে। এই রাস্তা এই এটা সুদীপদা বিশ্বাস করো এরকম নয়, এইটা যাবো কি করে, ওরা তো তার করে চলে যাচ্ছে, তো অভ্যেস আছে, ঠিক আছে। সব থেকে পেছনে গেছি আমি, ও প্রথমবার ট্রেক করছে, ও চলে গেছে, কারণ বডি হালকা, এটা বিরাট সুবিধা হয় ট্রেকের ক্ষেত্রে, কোনো রকম চলে ফলে গেছে। এইসব ঘটনা, তার মাঝখানে একটা ছেলে একটু খারাপ ছিল, সে ওর সঙ্গে একটু অসভ্যতা করার চেষ্টা করেছে, সেটা আমরা তখন বুঝতে পারিনি, ও তখন বলেনি, কারণ আমাদের ওখান থেকে পেরোতে হবে, প্রাণ বাঁচিয়ে পেরোতে হবে। এবার ফাইনালি একটা জায়গায় গিয়ে পত্রাই তখন আমি ওকে বলি যে পত্রাই ছেড়ে দে, আর তো এসেই গেছে, এই তো বলছে ওপরেই ট্যাক্সি দাঁড়িয়ে আছে, গিয়ে চলে যাবে। এই ওপরে উঠে যখন দাঁড়ালাম, সুদীপদা ইউ ওন্ট বিলিভ, ঠিক এইটুকু জায়গা সুদীপদা, আমরা 4 জন ধরো পিঠে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি, আর ওই লোকটা সামনে। অ্যাকচুয়ালি রক ক্লাইম্বিং এর পুরো, এবার আমাদের কাছে দড়ি নেই, কিচ্ছু নেই, ওখান থেকে আরো 15 কিলোমিটার যেতে হবে, আর নট কিডিং, 15 কিলোমিটার পুরোটা এরকম পাহাড় ধরে, মানে আমার পা থেকে আমি দেখলাম একবার একটা পাথর গড়িয়ে কোথায় চলে গেল দেখতে পাচ্ছি না আমি। আর আমরা ছিলাম 14,000 অল্টিটিউডে, মানে হাইয়েস্ট পিকে, তার বেশিই হবে আর কি। এবার আমি তখন লোকটাকে উত্তাল দিচ্ছি, যা খুশি দিচ্ছি আর কি, যে আমার পিছনে আমার এতটা পরিবার আছে, সবাই মরে যাবে, তুই কেন করলি এটা, হ্যান ত্যান সব হচ্ছে হয়ে। এবার এরকম ভাবে যেতে 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 আমার মনে আছে ওখানে একটা কুকুর এসে দাঁড়ায়। এই কুকুরটাকে প্রথমে আমি যখন আমি তো কুকুর খুব ভালোবাসি আদর করতে, তখন আমার সব আমার কথা করবেন না, ওরাই বলে ও কামড়ে দেবে। সেই কুকুরটা ওরা অদ্ভুত কিছু ফিল করতে পারে, শান্তনুর সঙ্গে সাথে এবং কুকুরটা আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। ওরাও মানে যে গাইড ছিল, মানে ভুলে গেছিল রাস্তা, যে গাইড একজনই ছিল, সে পয়সার লোভে আমাদের 2 দিনের ট্রেকটাকে একদিনে করতে গিয়ে এই শর্ট ট্যুরটা নিল, যেটা আমাদের প্রাণ সংশয় হয়ে যেত। এবার এরকম ভাবে যাচ্ছি, যেতে 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 একটা সময়ের পরে কি অদ্ভুত ব্যাপার দেখো, ও প্রথমবার ট্রেক করছে, বাট শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু ক্রস দ্য লাইন।
ওকে। দ্যাট ওয়াজ অ্যামেজিং, ঠিক আছে। এবং মৃত্যু ভয়টা যে কি ভয়, আমরা কথায় কথায় অনেকে বলি এই চোখের জীবন আর সামনে ভালো দেখেছিলাম। লাগছে না, মরে যেতে চাই। তারপর থেকে আমরা কোনোদিনও কেউ ওই গ্রুপে যারা ছিলাম ইয়ার্কিতেও বলিনি এই জীবন ভালো লাগছে না। হলো এবারে শেষ হয়নি, এবারে ধরো তারপরে যাচ্ছে। এবার আমার লাম্বার ইস্যু আছে, ঠিক আছে, আমার কোমর লক হয়ে যাচ্ছে, যেতে পারছি না, তার মাঝখানে এইসব চলছে, সবাই বেরিয়ে গেছে। আমি একটু শর্ট করে বলছি, একটা সময় পরে অন্ধকার নেমে এসছে, কিছু দেখা যাচ্ছে না। যখন অন্ধকার নেমে এসেছে তখন আমরা ট্রেক করছি, কিন্তু ও করছি। অনেকটা পেছনে আমি আছে, অনেক আমরা পিছনে, সামনে। আমি It's দেখতে not পাচ্ছি না like that কাউকে। যে আমরা ওকে মানে আমরা যে প্রত্যেকে এগোতে এগোতে বলছি, চিৎকার করতে করতে বলতে যাচ্ছি সামনে পাথর, এখানেই আছে, আসছো তো, সবাই একে অপরকে ওই ভয়েসটা দিতে থাকছি যাতে কেউ আসছে কি আসছে না তো বোঝা যাচ্ছে না। আর কুকটা আছে সবার সামনে, হুম। শান্তনুকে গাইড করতে করতে। এইবার আমরা একটা সময় পরে আমার মনে আছে যে একটা জায়গা একটু এরকম পেয়েছি, আমি এবার পড়ে গেছি। আর আরিফ বলে একটা ছেলে ছিল, ও হচ্ছে ঘোড়ার যারা মাল বয় না ট্রেকে, সেই ছেলেটা বলছে স্যার यहाँ से चलिए सर, भालू है खा जाएगा सर, चीता है सर आ जाएगा चलिए। मतलब भाई खा जाएगा तो खा लेने दे भाई, मैं चल नहीं सकता, मेरी हालत बहुत खराब है भाई, मेरे को कुछ भी हो जाए, मैं चल ही नहीं पा रहा हूँ यार, मैं क्या करूँ। আর মাথা ঘুরছে আমার তখন। আমার মনে আছে সুদীপ দা ও আমার হাত ধরলো, জাস্ট বিকজ হি ইজ আ মুসলিম গাই, হি ইজ চ্যান্টিং হিজ থিং আল্লাহু আকবর অ্যান্ড অল হোয়াট এভার। আমি চ্যান্টিং করছি ওম নমঃ শিবায়। একটা সময় পরে দুটো স্বর নাই শুদ্ধা, আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, দুটো স্বর এক হয়ে গেল। কে যে আমরা কোনটা বলছি চিৎকার করে নিজেদেরকে মোটিভেট করার জন্য আমাদের মনে নেই। মনে হচ্ছে দুটো সুর একইভাবে কানে বাজছে, এমন ভাবে যাচ্ছে দুটো সুর, ঠিক আছে। মানে তখন বুঝতে পারলাম যে কোথায় গিয়ে স্পিরিচুয়ালিটি এবং পাওয়ার, এই যে মানুষের জীবনে এত রিলিজিয়ন নিয়ে খাওয়া খাই, এটা যে কতটা নিরর্থক। মানে একজন অলমাইটি যে বসে রয়েছেন, বিভিন্ন নামে আমরা তাদেরকে ভাগ করেছি, সেটা আমার কাছে আরো বেশি মানে প্রমাণিত হয়ে গেল সেদিন। তো ধরো অনেক দূর এরকম ভাবে হতে 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 একটা সময় পরে ও বললো স্যার আপ 2 মিনিট রুকে मैं बैग लेके आता हूं। এই যে ব্যাগ লেকে আতা ও গেলে, ও আর আসছে না, আমিও বসে আছি প্রায়, আমি ভাবছি এখন তখন ভালো ভালো চলে আসতে পারে, ওরও কিছু করার নেই, ও আনতে গেছে। ফাইনালি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ওরা উঠে একটা খাইয়ের উপর থেকে এখানে বসে আছে পত্রালির জ্বর চলে এসছে, অ্যান্ড দে ওয়ার প্রেইং ফর মি, আমি যেন ফিরে আসি। একটা সময় পরে যদি ওরা পৌঁছে গিয়ে প্রায় 0.5 ঘন্টা হয়ে গেছে, আমি তখন কোনো অপশনও নেই যে কেউ যে কোনো কাউকে ফোন নেই, নেটওয়ার্ক নেই, কিছু কাউকে নেই। ধরে নিয়ে আসবো, ওই ধরার অপশনটা নেই, তোমাকে নিজেই নিজেকে সেভ করতে হবে। টর্চ নেই, কিচ্ছু নেই, আমরা তো প্রিপেয়ার ছিলাম না যে আমাদের রাতে ট্রেক করতে হবে। ঘটনাচক্রে পত্রালি কানে একটা সোনির হেডফোন ছিল, যাতে নয়েজ ক্যান্সেলেশন অপশন আছে। হেডফোনে তুমি দেখবে দূরের অনেক কথা ক্যাচ করে নেয়। পত্রালি কিছু পরে ওদেরকে বলছে আমি রমের কথা শুনতে পাচ্ছি, আমি চিৎকার তো করছি, চিৎকার করতে করতে আসছি যে আমি আসছি। পত্রালি বলে যে না, আসছে। কারণ ওরা ভেবে নিয়েছিল 0.5 ঘন্টা হয়ে গেছে, এবার আমাদের যে কোনো নিচে নামতে হবে এবং পুলিশকে ইনফর্ম করতে হবে টু ফাইন্ড মি। হ্যাঁ, বসে থেকে ওয়েস্ট সময় নষ্ট করে তো লাভ নেই, কারণ সবারই খারাপ চিন্তাটা আগে মাথায় আসে। খুব ওরা ওটা প্ল্যান করছিল, এদিকে আমি কি করছিলাম, কেউ তো রাস্তা চেনে না, রাস্তা যায় না, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। যতটুকু চিৎকার করে বলা যায় যে সোজা এসো, কোন দিকে আছো, মানে বিভৎসী একটা সিনেমা হয়ে যাবে। এবারে ফাইনালি ওখানে যখন পৌঁছাই তখন সবাই রিলিফ। ওখান থেকেও আবার দেখছি আরো নাকি 4 কিলোমিটার নামতে হবে, সে আরো ভয়ঙ্কর রাস্তা। তখন আমি হাঁটতে আর পারছি না, তখন আই ওয়াজ হোল্ডিং হিজ হার হ্যান্ড, আর ওই আরিফ বলে সেটা আমার হাত ছাড়েনি, এরা দুজনে মিলে আমাকে নিচে নামালো। তারপরে বাড়ি হোটেলে যাওয়া, সে মনে হচ্ছিল যে উইল ডাই। এই অ্যাডভেঞ্চারটা আমাদের প্রথমবার এই অ্যাডভেঞ্চারটা হয়েছে। সত্যি মৃত্যুকে কাছ থেকে দেখলে কিরকম হয় বুঝতে পেরেছিলাম। এবং হাউ ডাজ ইট ফিল অ্যাজ আ কাপল when you look back? এই অ্যাডভেঞ্চার হাউ ডাজ ইট হেল্প? How did it help? It helped like we got to know each other in a different way, exactly, deepest way. হ্যাঁ, মানে I find her very strong because mentally and physically both. হ্যাঁ, এই সময় যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল, সেই ক্রাইসিসের জায়গা, যেটা তুমি আমার পরে বলেছিলে, ক্রাইসিসের সময় বোঝা যায় কে ভীষণ কাছের। হ্যাঁ, আর একটা জিনিস যেটা তুমি আমার পরে বলেছিলে, ও যখন অর্ধেকটা রাস্তা নেমে এসেছে, এবার আমি ওয়েট করছি, আমাকে বলছে যে তুই ওয়েট কেন করছিস, তুই গেলি না কেন? যাবো মানে আমরা সবাই একসাথে ট্রেকটা শুরু করেছিলাম, তোমাকে আসতে হতো, নয়তো কিছু একটা ব্যবস্থা হতো, কিন্তু এরকম ভাবে
চলে যাব, মানে এটা কি করে হতে পারে? হ্যাঁ কারণ যে আমি এই একটা যে সময় পরে unity ভেবেছি ওরা তৈরি বোধহয় আমাকে হওয়া। খুঁজে না পেয়ে হয়তো এবার নিচে নেমে টেমে চলে গেছে, আমি কবে ফিরবো আমি জানি না, আদৌ ফিরতে পারবো কিনা, আমি হয়তো মরেও যেতে পারি এখানে, হ্যাঁ। যা সিচুয়েশন আমার সেই মুহূর্তে। কারণ লাস্ট সকাল ওই 8:30 থেকে সুদীপ দা রাত 9টা বাজে, না খাবার আছে না জল আছে, হুম জল পর্যন্ত নেই পেটে, ভয়ঙ্কর বাজে অবস্থা, মানে শরীর না শুকিয়ে টুকিয়ে বিচ্ছিরি অবস্থা, মানে ফেন্ট হয়ে যাচ্ছি, শুধুমাত্র মানে পড়ে আমরা যাচ্ছি। ট্রেকটা কমপ্লিট করেছি কিভাবে যে করলাম, হ্যাঁ। কারণ এটা না মানে প্র্যাকটিক্যাল নয়, মানে আমরা বিষয়টা খুব এই হ্যাঁ। ক্রাইসিস এই কারণে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের ইয়ের। এখন এই যে জার্নিটা হয়েছে, একটা সময় হ্যাঁ। শুরু হয়েছে অ্যান্ড ইট ইজ দেয়ার, ঠিক আছে। তো আমি যদি বলি যে দুটো লাইনে এটাকে ডিসক্রাইব করো আমাদের দর্শকদের জন্য, সেটা কিভাবে ডিসক্রাইব করবি? অ্যান্ড এনি মেসেজ টু মানে নোয়ার গল্প কি জাহাজের describe করবো? মানে দর্শক। ওই জার্নিটা এই আমাদের জার্নিটা, journey? এই যে ভালোবাসার জার্নিটা, এই যে তোরা এই যে কালমিনেশন জায়গাটা, আমাদের ক্রিটিক্যাল ফেজ থেকে মিট শুরু করা করে এবং সেই I think হোয়াট ইজ ইয়োর মেসেজ এই এক্সপিরিয়েন্সটা থেকে যারা দেখছে তাদের জন্য? ওকে, এটা অ্যাকচুয়ালি আমার জন্য বলা খুব সহজ, কারণ আমি ডিপেস্ট মিনিংগুলো আমার পক্ষে ধরতে আমার ভালোও লাগে এবং বোঝারও চেষ্টা করি। আমার মনে হয় যে জীবনে কঠিন সময় তো মানুষ চেনেছে, এটা আমরা সকলেই জানি, কিন্তু কিভাবে চিনছো সেটা তোমার জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলছে। এমন প্রচুর মানুষ আছে কঠিন সময় পাশে দাঁড়ায়, কিন্তু তার সঙ্গে তুমি সারা জীবন কাটাতে পারবে না। ইউ নো দ্যাট। এটা ওই সময়ের জন্যে, ক্ষণিকের জন্যে হয়তো ইম্প্যাক্টফুল, তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকবে, বাট নট ফর দ্য লাইফ টাইম। আমি মেবি আই সাউন্ড ভেরি হার্শ, বাট দিস ইজ আ ভেরি ট্রু অ্যান্ড ব্রুটাল রিয়ালিটি। আর কিছু মানুষ এমন এমন সময় তোমার জীবনে থাকবে, এমন এমনভাবে তোমার জীবনকে, তোমার মানসিকতাকে, তোমার জীবন দর্শনকে ইম্প্যাক্ট, তোমার জীবন দর্শনের উপর তার ইম্প্যাক্ট পড়বে, যে তুমি বুঝতে পারবে যে আমার জীবনে যতবার এরকম সিচুয়েশন হবে, হাই প্রবাবিলিটি রয়েছে যে এই মানুষটা প্রত্যেকবার আমার হাতটা এসে ধরবে এবং আমাকে পাহাড় থেকে পড়তে দেবে না। আর যদি পড়েও যাই, পড়ার সময়ও সে আমার সাথে থাকবে এবং চেষ্টা করবে আমি দুজনেই বেঁচে যাই। এটা খুব ইম্পর্টেন্ট। আত্মহত্যা করার থেকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচিয়ে দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার তো খুব ভেতর থেকে এটাই ফিল হয়েছে, এইটা যদি না আমি বুঝতাম তাহলে আমার জীবনটা ওর সাথে যে এতটা আরামদায়ক, এতটা কমফোর্টেবল, এবং সেই কমফর্টটা আমার কাছে সবসময় মনে হয় যে যার কাছে আমি আমার কোনো ভান করতে হবে না, আমাকে কোনো অতিরঞ্জিকতা তৈরি করে কোনো কিছু নিজের একটা অন্য ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না, যেখানে আমার জামা কাপড়, আমার মুখ, আমার গায়ের রং, কোনো কিছু নিয়েই আমার নতুন করে কিছু ইমপ্রেস করার মতো জায়গাই নেই। শুধুমাত্র সত্যি এবং রিয়ালিটির সঙ্গে একটা নিবিড়, আমার কাছে এটাই প্রেম আর কি, শুধু প্রেম জড়িয়ে রয়েছে, যে প্রেমটা এরকমভাবে শক্ত, যে প্রেমটা থেকে, যে প্রেমটার মধ্যে ইনসিকিউরিটি নেই, যে প্রেমটার মধ্যে অতিরঞ্জিকতা নেই, খুব শান্ত হয়ে যাওয়া সমুদ্রের মতো ধীরে ধীরে বয়েছে, ধীরে ধীরে চলে যাচ্ছে। সমাপ্তি বলো। আমি হাঁ করে ওর কথাগুলো শুনছিলাম, প্রথম দিনের মতো আজকে আমি মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। খুব স্বাভাবিক, ওর কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমি তো এই সম্পর্কটা থেকে অনেক বেশি পরিণত হয়েছি, অনেক কিছু আমি শিখেছি, জেনেছি এবং বুঝেছি। তো ওর উত্তর আর আমার উত্তর খুব একটা বেশি যে তফাৎ হবে সেটা আমি বিশ্বাস করি না। তার সাথে আমি একটু জুড়ে দেবো যে নিজের জীবনে এক্স্যাক্টলি আমরা কি চাই সেটা ক্লিয়ার হওয়া বা ক্লিয়ার থাকাটা ভীষণ জরুরি। আমরা হয়তো অনেক সময় ভাবি যে এই তো পেয়ে গেছি, কিংবা ও যেটা বললো অন্যের মতো করে মানিয়ে চলা, অন্যের মতো হয়ে ওঠা, সে যেটা পছন্দ করছে সেরকমভাবে আমরা অ্যাডাপ্ট করতে 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 তার মতো হয়ে ওঠার ভান করতে করতে বা তাকে খুশি করতে করতে, ওই প্রিটেন্ড করতে করতে কখন যে আমরা স্যাক্রিফাইস করে ফেলি সেটা আমরা বুঝি না, যেটা আমি অনেক পরে বুঝেছি। এবং ওর সাথে সম্পর্ক শুরু হওয়া এবং ফাইনালি সেটা বিয়ে অবধি যাওয়া এবং বাকি জীবনটা চলার, একসাথে চলার আর কি স্বপ্ন দেখা, সমস্ত কিছু যেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া। কমফোর্ট জোন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আর
জীবনটা তুমি যেখানে ভাববে যে জীবনটা শেষ হয়ে গেছে, যা চেয়েছি সব পেয়ে গেছি বা কিছু পাইনি, এন্ড অ্যাকচুয়ালি লাইফ ইজ আনপ্রেডিক্টেবল যে কথাটা বলে, সেটা আমি বিশ্বাস করতে শিখেছি ওর জীবনটা দেখে। ওর জীবনের মধ্যে দিয়ে, ওর অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি অনেক বেশি বড় হয়েছি, এবং প্রত্যেকটা সম্পর্কে এটাই হওয়া উচিত, একসাথে গ্রো করা উচিত, একে অপরের মধ্যে যেন সুন্দর একটা আদান প্রদানের যেন একটা সম্পর্ক হয়। হাল ছিল না বন্ধু। ইয়েস। তো আমরা এই সুন্দর কাপলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে নোয়ার গল্প জাহাজে অনেক না বলা কথা এই আলোচনার মাধ্যমে আমরা উঠে এসেছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। Thank you. খুব আনন্দে থাকো, ভালোবেসে থাকো, আর ঠিক এইরকমই আরও অনেক না বলা কথার আড্ডায় নোয়া জাহাজে আবার দেখা হবে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। তোমাদের আগামী দিন ভীষণ সুন্দর হোক। আরও প্রচুর প্রচুর মানুষকে মোটিভেট করো ভালো থাকার জন্য, আনন্দে থাকার জন্য। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে ভালোভাবে থাকো, ভালোবেসে থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।